এখানে আমি কাকে কো-হোস্ট বানাবো, মানে রেগুলার ক্লাস টাস করেন এরকম কেউ আছেন? স্যার আমি আছি স্যার, বানাতে পারেন। পার্থ রয়, ওকে, আমি আপনাকে তাহলে কো-হোস্ট করে দিলাম। যদি ইন কেস অফ ইমার্জেন্সি আপনি একটু হেল্প করবেন, হ্যাঁ? আচ্ছা, লাস্ট ক্লাসে সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। লাস্ট ক্লাসে আমরা অনেক মজার মজার জিনিসগুলো শিখেছিলাম মনে হয়, তাই না? So we saw some different and interesting fact of adjective clause, and we also saw some obscure and difficult understanding যেগুলো আমরা দেখেছিলাম। এবং আমরা বলেছিলাম যে আমাদের নেক্সট লেকচারটা আমরা শুরু করবো হচ্ছে এই জায়গা থেকে। সবাই অডিওটা অফ রাখবেন, নিজ দায়িত্ব অফ রাখবেন। অডিও অন করে কথা বললে আপনাদের জন্য প্রবলেমেটিক হবে, ঠিক আছে? তো আমরা বলেছিলাম যে আমাদের এই লেকচারটা আমরা পরবর্তী ক্লাসে এই জায়গা থেকে শুরু করব, ওকে? তো আমরা একটা কাজ করি, আজকে আমরা এই লেকচারটা একটু এখান থেকে একটু শুরু করি, আসেন, ঠিক আছে? তো ধরেন আলোচনার সুবিধার্থে আমি একটা সেন্টেন্স আগে ডেভেলপ করি, ঠিক আছে, যেন আলোচনাটা আমরা করতে পারি আর কি। তো আমরা কি ধরনের সেন্টেন্স ডেভেলপ করতে পারি? আমরা একটা বাক্য মনে করে লিখলাম, ফর এক্সাম্পল আমি মনে করে লিখলাম যে environmental, অডিওটা অফ রাখেন মাহমুদুল হাসান সাহেব। আমি বুঝলাম না, সব অডিও করা কি আছে ভাই? environmental pollution, ঠিক আছে, environmental pollution, ঠিক আছে। আমরা কি লিখলাম? না, সেটা possible না। এভাবে আপনারা audio on করে রাখবেন। কি হলো? আমি লিখলাম এনভায়রনমেন্টাল পলিউশন, ঠিক আছে। এনভায়রনমেন্ট পলিউশন না গিয়ে অন্য একটা বাক্য লিখি আমরা, সাউন্ড করেন না ভাই। কোন টপিক নিয়ে লিখতে পারি? আমরা লিখতে পারি ধরেন 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 কত টপিকের রাশিয়া নিয়ে লিখছিলাম মনে হয় না। আচ্ছা, আমি মনে করি লিখতে পারি যে কি টপিক নিয়ে লিখতে পারি? ফুটবল বিশ্বকাপ নিয়ে লিখতে পারেন। বিশ্বকাপ নিয়ে এখনো কিছু হয় নাই, কিছু ঘটুক তারপরে আর কি লিখবো, ঠিক আছে। আমরা কি নিয়ে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে টপিক বলেন, সুন্দর কিছু টপিক বলেন। হুম হুম এই যে আপনার রিসেন্ট যে হতে যাচ্ছে আপনার সামনের বছর, এই যে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন তো মানে 2024 সালে হবে, এখন হবে না, ঠিক আছে। IMF এর লোন হতে পারে, দ্যাটস এ ভেরি গুড টপিক, ঠিক আছে। আমরা IMF এর লোন নিয়ে লিখতে পারি, হ্যাঁ। আমি লিখতেছি যে IMF টিম, ঠিক আছে, ওকে, IMF টিম, ঠিক আছে, কমা দিয়ে লিখলাম যে ভিজিটিং বাংলাদেশ, ঠিক আছে। IMF টিম ভিজিটিং বাংলাদেশ টু observe economic crisis faced by Bangladesh's economy, comma দিয়ে লিখলাম যে has suggested
some reforms, ঠিক আছে, in has suggested some reforms, ঠিক আছে, including হচ্ছে আপনার including হচ্ছে আপনার including হচ্ছে আপনার including কি দিতে পারি, কি কি সাজেশন দিয়েছে, তার অনেকগুলো সাজেশন দিয়েছে, যেমন হচ্ছে আপনার ধরেন রিডিউসিং সাবসিডিজ ইন ফসিল ফুয়েলস, ঠিক আছে, ফসিল ফুয়েলস জ্বালানি তেলগুলোতে। তারপরে হতে পারে কিরকম, তারপরে হচ্ছে আপনার creating accountability in financial sector, taming NPLs, etc. মানে বাক্য লিখলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই বাক্যটার যদি বলা হয় যে সাবজেক্ট কে, হ্যাঁ, এই বাক্যটার সাবজেক্ট কে আমরা যদি দেখি, আমরা দেখবো যে এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে IMF টিম, ঠিক আছে। এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে IMF টিম, বাক্যের ভার্ব হচ্ছে হ্যাভ সাজেস্টেড সাম রিফর্মস, এটা হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট, ঠিক আছে। এই তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সো উই নো দ্য অবজেক্ট। আচ্ছা, এবার একটা মজার বিষয় দেখেন, এই IMF টিমে একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, যে যে আমি মনে করেন বললাম যে দ্যাট ইজ ভিজিটিং ফর এক্সাম্পল, তো এই দ্যাট ইজটা কিন্তু আমি লিখি নাই, তার মানে এখানে আমি IMF টিমের জন্য রিডাকশন করে একটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল তৈরি করেছি। ব্যাপারটা কি আসলে বুঝতে পারলাম? একটু বলেন তো প্লিজ, শেয়ার করে। হ্যালো, হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এবার এই যে টু প্রিপোজিশনের অবজেক্ট কি ছিল আবার এখানে, টু অবজার্ভ, কি অবজার্ভ করতে, ইকোনমিক ক্রাইসিসটাকে, এটার আবার একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, হুইচ ইজ ফেসড বাই বাংলাদেশের ইকোনমি, রিডাকশন করে ফেসড বাই বাংলাদেশ ইকোনমিস। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমি দুইটা কমা কেন ইউজ করি? কেউ পারলে বুদ্ধি করে বলতে হবে এই IMF টিমের পরে কমা আর ইকোনমির পরে কমাটা কেন এসেছে, দেখি কেউ যদি বলতে পারেন সে ব্রিলিয়ান্ট, বলেন শুনি। স্যার নন রেস্ট্রিকটিভ, কোন জিনিসটাকে আমি নন রেস্ট্রিকটিভ ধরেছি, বুদ্ধি করে বলতে হবে। ভিজিটিং থেকে ইকোনমি পর্যন্ত স্যার। না, ভিজিটিং থেকে ক্রাইসিস পর্যন্ত, ক্রাইসিস। ভিজিটিং থেকে ক্রাইসিস পর্যন্ত আমি নন রেস্ট্রিকটিভ ধরেছি, বাট যেহেতু ইকোনমিক ক্রাইসিসের জন্য একটা পাস্ট পার্টিসিপিয়াল আছে, তাই ওটার পরে গিয়ে কমাটা বসে। আপনি কিন্তু অ্যান্সারটা ভুল করেছেন, আই এম সরি টু সে, ঠিক আছে। তো সমস্যা নেই, ভুল হতেই পারে, বাট বুঝতে পারছেন কি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। এখন এই বাক্যটাতে আপনি একটা জিনিস শিখেছিলেন, বাক্যের সাবজেক্টের জন্য যা থাকে সেটাকে চাইলে আমরা তার আগে নিতে পারি। অর্থাৎ এই যে এই পার্টটা আমাদের আছে যে ভিজিটিং, কি বলে, কয়েকজন বলছেন আনমিউট করা যাচ্ছে না কেন ভাই, আনমিউট করা যাবে না কেন? আনমিউট তো করা যাবে অবশ্যই, অনেকেই তো আনমিউট করে কথা বলতেছে, আবার দেখেন ট্রাই পারবেন, ঠিক আছে। তো এখন দেখেন, এই যে আপনারা জানেন যে এই সাবজেক্টের এই অংশটাকে হচ্ছে আপনার IMF এর আগে আমরা নিতে পারবো। তো আপনি এই IMF এর আগেটাকে নিয়ে গেলেন, এই যে ভিজিটিংটাকে ধরো, এখন আপনি জানেন এখন এই যে এটাকে আপনি কমা দিয়ে আলাদা করলেন, এই যে আপনি এটাকে কমা দিয়ে আলাদা করলেন, কারণ এতে করে কিন্তু প্রবলেম হয়েছে। কি প্রবলেমটা হয়েছে? কারণ এই ফেসড বাই বাংলাদেশের ইকোনমি, এটা কিন্তু IMF টিমের পাস্ট পার্টিসিপিয়াল না, এটা হচ্ছে দ্য ইকোনমিক ক্রাইসিসের পাস্ট পার্টিসিপিয়াল। এই কারণে এইটাকেও আপনার আগে নিয়ে বসাতে হবে, কমার আগে নিয়ে, অর্থাৎ ক্রাইসিসের পরে পুরোটা লিখে তারপর কমাতে হবে। তাহলে IMF এর পরে যে দুটো কমা আসলো, এই কমাগুলো আমার এখন প্রয়োজন নাই। ব্যাপারটা কি বুঝতে পারলেন? ঘটনাটা কি ঘটছে এখানে? ইয়েস স্যার। দাদা আরেকবার যদি একটু বলতেন। সাবজেক্টের জন্য যে প্রেজেন্ট পার্টিসিপিয়ালটা আছে ওইটাকে তার আগে নিয়ে বসানো যায় কমা দিয়ে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপিয়ালটা আগে নিয়ে গেলে
ওই প্রেজেন্ট পার্টিসিপিয়াল এর মধ্যে যে ইকোনমিক ক্রাইসিসের জন্য যে পাস্ট পার্টিসিপিয়ালটা আছে সেটাকেও আগে নিয়ে যেতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। তার মানে যেটা যার অংশ সেটা তার সাথেই চলে যাবে, তাই তো? হ্যাঁ, চুল কান টানলেই মাথা মাথা আসবে। আপনি কান ধরে টান নিয়েছেন, তো মাথাও আসবে, স্বাভাবিক বিষয়, তাই না? ওকে, সবার কাছে ব্যাপারটা? মানে জি স্যার। এই অবজেক্টের জন্য যে অ্যাডজেক্টিভ ক্লজটা আনা হবে ওটাও সাথে সাথে যাবে। ব্যাপারটা হচ্ছে আপনি আইএমএফ টিমের প্রেজেন্ট পার্টিসিপিয়ালটাকে আগে নিতে পারবেন, আগে নিয়েছেন, এটার সঙ্গে যা যা আছে সব কিছুই আগে চলে যাবে। এটা অবজেক্ট কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওর সাথে কানেক্টেড যা কিছু আছে সবকিছু আগে যাবে, ঠিক আছে? কারণ ফেসড বাই বাংলাদেশের ইকোনমি, এটা কার সাথে কানেক্টেড? দ্য ইকোনমিক ক্রাইসিসের সাথে কানেক্টেড নাকি আইএমএফ টিমের সাথে কানেক্টেড? বলেন তো বুদ্ধি করে। ইকোনমিক ক্রাইসিসের সাথে কানেক্টেড। তাহলে যেহেতু আপনি ওটাকে আগে নিয়ে গেছেন, তাহলে এটা ওর সাথে আগে চলে যাবে, ঠিক আছে? ওকে, এটা বলতে পারেন এক প্রকার পার্টিসিপিয়ালস এগ্রিমেন্ট, মানে পার্টিসিপিয়ালদের এগ্রিমেন্ট এরকম, ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি স্যার। দাদা হ্যাঁ বলেন, শুনতেছি, বলেন। আচ্ছা, এবারে একটা জিনিস দেখেন, এখন আপনি যদি মনে করেন যে সুমন ভাই, এখন আমার যে মূল বাক্যের যে অবজেক্ট সাম রিফর্ম, এইটার জন্য যে প্রেজেন্ট পার্টিসিপিয়ালটা আছে যে ইনক্লুডিং ব্লা 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 ব্লা, এটা কি সাম রিফর্মের আগে আসবে? এটা কিন্তু আসবে না। এটা কিন্তু আমি আগের লেকচারে দেখিয়েছিলাম যে অবজেক্টের জন্য তার অ্যাপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল কিন্তু আগে যাবে না, শুধুমাত্র কোনটা যাবে? শুধুমাত্র সাবজেক্টের জন্য, ঠিক আছে? এটা আমরা বলেছিলাম, তার মানে ওটা এখানে থাকবে। এখন এই বাক্যটা রিফর্মের পরে যেহেতু তার বড় একটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল, আমরা চাইলে এখানে একটা এম ড্যাশ দিয়ে আলাদা করতে পারি, সেটা আরো সুন্দর লাগবে, ঠিক আছে? এই দেখেন বাক্যটা একদম পত্রিকার মতো হয়ে গেছে, দেখছেন? তো এটাই হচ্ছে গিয়ে আপনার পত্রিকার বাক্য লেখার একটা স্টাইল, ঠিক আছে? তাহলে এই যে যা যা বকবক করলাম অ্যাডজেক্টিভ ক্লজ, পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার। আগের দিন এই রুলটাই লিখছিলেন, জাস্ট আজকে উদাহরণটা পাইলাম। হ্যাঁ, জিনিসটাকে এক্সপ্লেন করলাম আমি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে যাব, হ্যাঁ, কিন্তু ওয়েট করতে হবে, টাইম টু টাইম হ্যাঁ, আপনার সবকিছু এক্সপ্লেন করব, ঠিক আছে? দেখবেন সব এক্সপ্লেন করা হবে। ওকে, এখন আমরা তাহলে মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে মোটামুটি যা যা বোঝার ছিল সেই জিনিসগুলো আমরা বুঝে ফেললাম, ঠিক আছে? জাকিয়া হোসাইন বলেছেন আরেকবার বুঝুন। আপনি একটু আগের ক্লাসটা দেখেন, আমরা এই আগের ক্লাসে দেখেন বলেছিলাম যে অ্যাপোজিশন সাবজেক্টের অ্যাপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল তার আগে বসতে পারবে, কিন্তু অবজেক্টের অ্যাপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল কিন্তু আগে বুঝবে না। এই কারণে এই আইএমএফ টিম বাক্যের সাবজেক্ট তার অ্যাপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপিয়ালকে আগে নেওয়া যেতে পারবো, কিন্তু এই যে অবজেক্ট সাম রিফর্ম এটার জন্য কিন্তু আগে নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন ভাই জাকিয়া হোসাইন? এটা এখানে আসো তো, এই গ্লোবটা বন্ধ করো, খুব বাজে অবস্থা, এই গ্লোবের নিতে পারি না। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। তো এখন দেখেন, এখন এটা হচ্ছে মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজের মানে দরকারি জিনিসপত্র, ঠিক আছে? এখন এইটুকুর মধ্যে আপনি যদি লেখাকে সুন্দর করে ইউজ করতে পারেন, আপনি অনেক অবসকিউর সেন্টেন্স, অনেক ডিফিকাল্ট সেন্টেন্স, অনেক কিছু বানাতে পারবেন, শেষ নাই, শেষ নাই আসলে, ঠিক আছে? যেমন ধরেন আমি একটা জিনিস আপনাকে দেখাই, যেমন ধরেন আমি যদি বলি যে শিপ মানে কি? শিপ মানে হচ্ছে জাহাজ, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে? শিপ মানে হচ্ছে খাঁটি বাংলায় যদি আমরা বলি শিপ নাউন হিসেবে অর্থ কি? শিপ মানে হচ্ছে আপনার জাহাজ, ভেসেল, ঠিক আছে? আর যদি আমি বলি যে শিপটা আপনি ইউজ করতেছেন হচ্ছে ভার্ব হিসেবে, তাহলে শিপ মানে কি? তাহলে মানে হলো টু ট্রান্সপোর্ট, পরিবহন করা। আচ্ছা,
আর যখন সে একটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, মানে শিপিং, আই রিপিট, এটা পার্টিসিপিয়াল, ঠিক আছে, তখন এটা মানে হচ্ছে আমি খাঁটি বাংলা লিখতেছি, পরিবহনকারী, ঠিক আছে, পরিবহনকারী। তো একটা মজার জিনিস দেখেন, আমি বলি, হতে পারে না যে বড় বড় জাহাজগুলো ছোট ছোট জাহাজ পরিবহন করে, জাহাজের আবার কিন্তু কি আছে, পরিবহনকারী জাহাজ আছে, ঠিক আছে। তো আমি অনেকদিন বললাম যে দা শিপ শিপস শিপস, এখানে বাক্যের সাবজেক্টটাকে দা শিপ মানে হচ্ছে জাহাজ, এখানে ভার্বকে শিপস মানে হচ্ছে পরিবহন করে, কি পরিবহন করে, শিপস, অনেকগুলো জাহাজকে পরিবহন করে। তো আমি এটাকে মনে করেন বললাম যে, আমি বললাম যে স্মল শিপস মানে ছোট ছোট জাহাজ, ঠিক আছে। এখন এই যে এই জাহাজ যেহেতু আপনার পরিবহন করে, দেখেন আমি কিন্তু এটাকে আবার বলতে পারি কি, এটাকে আমি চাইলে বলতে পারতাম শিপিং শিপ মানে পরিবহনকারী জাহাজ, কথার প্যাচটা দেখেন, হ্যাঁ, আমি তখন বলতে পারতাম শিপিং শিপ, দ্য শিপিং শিপ শিপস স্মল শিপস। আচ্ছা, তারপরে পরিবহনকারী জাহাজটা পরিবহন করে ছোট জাহাজগুলোকে। আচ্ছা, এখন আমি ধরে নিলাম এই ছোট জাহাজগুলাও হচ্ছে পরিবহনকারী জাহাজ, তাহলে কি বলতে পারতাম, স্মল শিপিং শিপস, পারতাম না বলতে, খুব ইজিলি পারতাম, তাই না? এই যে আমি লিখলাম স্মল শিপিং শিপস, এই যে দেখেন ঝামেলাটা কি হলো, দ্য শিপিং শিপ শিপস স্মল শিপিং শিপস, অর্থাৎ পরিবহনকারী জাহাজটা পরিবহন করতেছে ছোট ছোট পরিবহনকারী জাহাজগুলোকে। এবার আপনার বাক্যের সাবজেক্টকে আমি হলুদ মার্ক করলাম, বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য শিপিং শিপ, আর শিপ হচ্ছে ভার্ব, আর স্মল শিপিং শিপ এটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্ট। এবার আমি অবজেক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনলাম, আমি সাবজেক্টের জন্য মনে করেন আপনার আনলাম, ঠিক আছে, ওকে, আমি সাবজেক্টের জন্য মনে করেন আনলাম যে দ্য শিপিং শিপ, আমি লিখলাম অবজেক্টের জন্য আনি, ঠিক আছে, আমি মনে করেন লিখলাম দ্যাট শিপ, যেগুলো পরিবহন করে, ঠিক আছে, শিপিং প্রোডাক্টস, যা হয়তো বা শিপিং প্রোডাক্ট পরিবহন করে, ঠিক আছে। আমি যেখান থেকে এবার দ্যাটটাকে কেটে দিব, এই দেখেন যেহেতু ভার্বটা আমার অ্যাক্টিভ তাই আইএনজি হবে। এবার দেখেন বাক্যের মধ্যে কি প্যাচ লাগছে, দ্য শিপিং শিপ শিপস স্মল শিপিং শিপস শিপিং শিপিং প্রোডাক্টস। পড়লে কিন্তু আপনি কিছু বুঝবেন না আসলে অর্থ, কিন্তু ভেঙে ভেঙে দিলে আপনি এটা বুঝতে পারবেন। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমরা কিভাবে বানাইছি বাক্যটা? জি স্যার। তার মানে এগুলো কিন্তু, এগুলোকে টাং টুইস্টার বলা হয়, এগুলো একটু নেট ঘাটলে দেখতে পারবেন, ঠিক আছে। তো এই ধরনের বাক্যগুলোর মেইনলি যে উৎপত্তি বা ডেরাইভেশন, এটা হয় বেসিক্যালি হচ্ছে আপনার থেকে, এই অ্যাডজেক্টিভ ক্লজের প্যাচ গোজ দেওয়া ইউজ থেকেই এইগুলো থেকে হচ্ছে আপনার ইউজ গুলো হয় আর কি, ঠিক আছে। ওকে, কোন ওয়েবসাইট থেকে দেখবো দাদা? এগুলা কোনো ভাই আসলে ওয়েবসাইটে কোনো ঠিক ঠিকানা নাই, লিখবেন যে বাক্যটা পড়াইলাম শিপিং শিপস, লিখবেন যে সেন্টেন্স উইথ শিপিং শিপস, ফানি সেন্টেন্স উইথ শিপিং শিপস, ঠিক আছে, ইন্টারেস্টিং সেন্টেন্স উইথ শিপিং শিপ, দেখবেন অহরহ এগুলো সব আসতেছে, ঠিক আছে। গুগলের এই যুগে আসলে কোন ওয়েবসাইট, এগুলো ঘাটার কিছু নাই। একটা সময় ছিল যে একটা ওয়েবসাইটেই এই ডাটা থাকতো, ঠিক আছে, এরকম হতো আর কি। ওকে, শুক্লা মল্লিক বলেছেন, দাদা আমার একটা কোশ্চেন আছে, বলেন, শুনতেছি। বলেন, শুনতেছি। আচ্ছা, কিছুই বলছেন না, হ্যাঁ বলেন, শুক্লা মল্লিক। আচ্ছা, উনি কিছুই বলছেন না। এবার দেখেন অ্যাডজেক্টিভ ক্লজের একদম প্রথম দিকে আমি যে আপনাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ পড়াইছিলাম, ওইখানে গিয়ে একটা জিনিস আপনাদের তখন আমি ইচ্ছে করে পড়াই নাই, এখন এটা শিখাবো, কারণ আপনি এখন মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজের অনেক ভিতরে গিয়ে সেন্টেন্সটাকে দেখছেন, জানছেন, ঠিক আছে।
সেই জিনিসটা কি আমি আপনাকে একটু বুঝাই, ঠিক আছে? দেখেন, আমি একটা বাক্য লিখি, আমি লিখলাম যে ওই একই বাক্য সুমন টিচেস। আপনি খেয়াল করে দেখবেন আমি পড়ানোর সময় সহজ বাক্য পড়াবো, কিন্তু যখন অ্যাপ্লাই করাবো তখন কিন্তু একটা কঠিন বাক্য অ্যাপ্লাই করাবো। তো সুমনের জন্য আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন। আমি কি লিখলাম যে আই ক্যান নট রিলাই অন হিম, আমি তার উপর নির্ভর করতে পারি না, ও খারাপ লোক, ঠিক আছে? উনি বলেছেন কি ইয়ারফোনে প্রবলেম আছে। আচ্ছা, ইয়ারফোনে প্রবলেম আছে, ইয়ারফোনটা খুলে প্রশ্ন করেন তাহলে তো হচ্ছে, তাই না? তো এখন দেখেন, এই হিম কেটে তাহলে সুমনের পর কি লিখবো, যে হুম আই ক্যান নট রিলাই অন। এরপর কি হবে, টিচেস ইংলিশ। এটা তো মোটামুটি সবাই পারেন, পারেন না? বলেন পারেন কিনা, ইয়েস অর নো বলতে হবে দ্রুত। পারি। পারি, আচ্ছা গুড। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি রিলাই অন হিম, হিম যেটা কেটে আপনি হুম আনলেন, তার আগে একটা প্রিপোজিশন ছিল। বুদ্ধি করে বলতে হবে এই প্রিপোজিশনটা কার সাথে কানেক্টেড? হিমের সাথে। হিমের সাথে কানেক্টেড। তো যেই ওয়ার্ডটা কেটে আপনি হুম আনবেন, আই রিপিট, যেই ওয়ার্ডটা কেটে আপনি হুম আনবেন বা হুইচ আনবেন, যদি তার সাথে কোনো প্রিপোজিশন কানেক্টেড থাকে সেটাকেও আপনি আগে নিয়ে যাবেন। এই কারণে এটা হবে অন হুম আই ক্যানট রিলাই, মনে থাকে যেন, ঠিক আছে? যেমন আমি যদি বলি ইংলিশের জন্য লিখলাম যে দ্যাট গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন, ওই যে আপনারা যেটা পড়ছিলেন আর কি, ঠিক আছে, একটু আগে এগুলো তো পড়েছেন। তো একইভাবে আপনি যদি এই জায়গাতে আসেন, এটাকে কিন্তু হুইচ দিয়েও লিখতে পারেন, তাই না? তো আপনার এখানে বাক্যটা কি ছিল, গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন ইট, ইট কেটেই আপনি দ্যাট বা হুইচটা এনেছেন। তো এখন ওই ডিপেন্ডস অন ইট, ওই অনটাও কিন্তু এটার সাথে কানেক্টেড। সো যদি এটা হুইচ দিয়ে লিখেন তাহলে এটা কিন্তু আপনাকে আগে নিতে হবে, অন হুইচ গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন। ব্যাপারটা কি বুঝতে পারলাম? অন হুইচ, হ্যাঁ দাদা। তো যেই ওয়ার্ডটা কেটে আপনি হুম বা হুইচ আনবেন, ওই ওয়ার্ডের আগে যদি প্রিপোজিশন থাকে সেটা আগে নিতে হবে, জিনিসটা ওর সাথে কানেক্টেড হয়। কিন্তু এর আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি, এই দেখেন আমি লিখে দেখাচ্ছি। আপনি মনে করেন লিখলেন যে সুমন টিচেস ইংলিশ। এবার সুমনের জন্য একটা দাদা, হ্যাঁ বলেন, শুনছি। ওই দ্যাট আর হুইচের অনটা আর একবার বলবেন? আপনি যেই ওয়ার্ডটা কেটে হুম বা হুইচ আনবেন, যদি তার সাথে কানেক্টেড কোনো প্রিপোজিশন থাকে ওইটাকেও হুম বা হুইচের আগে নিয়ে যাবেন। এখন প্রশ্ন হলো এই দ্যাট আর হুইচ এর সমস্যাটা কোথায়? এই একই ক্লজ দ্যাট দিয়েও লিখতে পারেন, হুইচ দিয়েও লিখতে পারেন। হুইচ দিয়ে লিখলে আগে নেবেন, দ্যাট দিয়ে লিখলে আগে নেওয়ার দরকার নেই। বুঝতে পারলাম ব্যাপারটা? জি দাদা। এটা ছাড়াও আরেকটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? লিখলে কি ভুল হবে? হ্যাঁ, অন দ্যাট। অন দ্যাট লিখার দরকার নাই, ঠিক আছে? আর এখন মনে করেন আপনি সুমনের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনলেন, কিরকম আনলেন? আপনি মনে করেন লিখলেন যে আপনি মনে করেন লিখলেন যে জো বাইডেন, জো বাইডেন বলতেছি কেন, আপনি মনে করেন লিখলেন মনে করেন লিখলেন যে আই লুক আই টেক আফটার, টেক আফটার মানে কি বলেন তো? সাদৃশ্য হওয়া। সাদৃশ্য, আই টেক আফটার হিম, আমি তার মতো, তাই না? তাহলে আমি যদি হিমটা দিয়ে সুমনকে বুঝাই তাহলে হিমকে এটা আমি স্বাভাবিকভাবে হুম আনবো, তাই না? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা বলেন? জি। এখন আপনি তাহলে বলতে পারেন সুমন ভাই তাহলে তো হিমের আগে প্রিপোজিশন আছে আফটার, তাহলে আফটার হুম হওয়ার কথা, কিন্তু এখানে হবে না। কেন হবে না? কারণ এখানে কিন্তু আফটার শব্দটা কোনোভাবেই হিমের সাথে কানেক্টেড না। কারণ এই আফটার টেকের সাথে কানেক্টেড হয়ে একটা ভিন্ন অর্থ ক্রিয়েট করছে। তার মানে এই ধরনের গ্রুপ ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশনটা কিন্তু আপনার আগে নেওয়ার দরকার নাই। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? জি স্যার।
ওকে জি দাদা। মানে গ্রুপ ভার্বের প্রিপোজিশন গুলো গ্রুপ ভার্বের সাথেই থাকবে আর কি, ওটা সামনে যাবে না। না, এই যে একটা শর্টকাট শিখে ফেলেন, শর্টকাট শিখে যাবে না, পুরো ব্যাপারটা বুঝতে হবে না না যে বুঝতে পারছি, বাট প্রিপজিশনটা গ্রুপ ভার্বের ক্ষেত্রে ভার্বের সাথে কানেক্টেড, তাই ওকে আর ভেঙে আগে নেওয়া যাবে না। আগে নেওয়া যাবে না কিন্তু এটা আর কি। নর্মাল কেসের প্রিপজিশনটা ওই হুম বা হুইচের সাথে কানেক্টেড, তাই আগে নিতে হবে। এখন গ্রুপ ভার্ব বলে নেওয়া যাবে না, এটা হলো শর্টকাট বুদ্ধি। এই বাঙালির মাথায় শর্টকাট বুদ্ধি খুব দ্রুত ঢোকে, ঠিক আছে? ওকে, শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করা যাবে না, অ্যাপ্লাই করতে হবে পুরো ব্যাপারটা ডিটেইলস জেনে। আমি শর্টকাটটা আপনাকে এক বাক্যে বলে দিতে পারতাম, আমি কিন্তু বলি নাই, ঠিক আছে? ধরতে পারছেন ব্যাপারটা কি বলছি? জি স্যার। ধরতে পারছি। জি দাদা। ওকে, থ্যাংক ইউ। কোনো রকম কোনো শর্টকাট না। হ্যাঁ বলেন ভাইয়া, বলেন, শুনতেছি। হ্যালো, আচ্ছা গেল। দাদা আমি এবার একটা কোশ্চেন করব। হ্যাঁ বলেন বলেন বলেন। দাদা ওই যে আই ক্যান নট রিলে অন হিম ছিল, ওই ক্ষেত্রে আপনার রিলে অন কে যদি আমি নির্ভর হিসাবে ধরি, তাহলে ওটা কি রিলের সাথে অন কানেক্ট ছিল না? এখন তাহলে আপনি দেখেন তো দেখি, বাংলা করেন তো, এটা কি রিলে? রিলে মানে নির্ভর করা। এখন রিলেশনে অন আসতেছে কিন্তু গ্রুপ ভার্ব হিসেবে না, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে রিলের সাথে অনটা মানায়। কিন্তু টেকের সাথে আপনি কিন্তু অনও আনতে পারেন, ঠিক আছে? টেকের সাথে অফও আনতে পারেন, টেকের সাথে আফটার আনতে পারেন। তার মানে এখানে কিন্তু এটা গ্রুপ ভার্ব হিসেবে কাজ করতেছে। ওকে, ও আচ্ছা ঠিক আছে দাদা। আপনি কিন্তু রিলে অফ আনবেন না, রিলে আফটার আনবেন না, ঠিক আছে? মানে ওরা কিন্তু একটা ভিন্ন অর্থ দেওয়ার চেষ্টা করে, টেক আফটার একরকম, কিন্তু আহ, আহ, আপনার কি বলে, এই যে রিলে অন কিন্তু ভিন্ন কিছু দিচ্ছে না, ঠিক আছে? বাংলা করে দেখতে পারেন যে আমি তার উপর নির্ভর করি না। তো রিলে মানে তো নির্ভর করা। উপর শব্দটা কি তাহলে নির্ভরের সাথে কানেক্টেড নাকি তার উপর, তার সাথে কানেক্টেড? তার উপরের সাথে কানেক্টেড। হ্যাঁ, তার মানে ওইটাকে হুমের সাথে নিতে হবে তাহলে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, দাদা। thank you. এখন আমি কিন্তু আপনাকে দেখেন মানে ইংলিশ গ্রামারের, আপনি নর্মাল যে গ্রামার গুলো পড়েন সেই গ্রামার গুলো পড়াচ্ছি না, আমি কিন্তু আপনার একটু ভিন্ন গ্রামার দিকে ড্রাইভ করছি, ঠিক আছে? তো এই জন্য বারবার বলছি যে মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে পড়লে দেখবেন যে আপনি এগুলা ভালো করে ধরতে পারতেছেন, ঠিক আছে? দাদা লাস্ট ওকে, সেন্টেন্স কি লুক আফটার না টেক আফটার হবে দাদা? টেক সুমন আফটার, হোম টেক টেক আফটার, আফটার, টেক হ্যাঁ। ওকে। এবারে একটা জিনিস বলি, মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজের ডিসকাশন, ঠিক আছে? মানে যে জিনিসগুলো পড়তে হয়। তো এই বাক্যগুলো আপনি, আপনার কাজ হচ্ছে এখন এই জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নোট করে নেওয়া, সো দ্যাট আপনি কোনোভাবেই না আটকায় যান, ঠিক আছে? সো আমরা মোটামুটি লেকচার 3 শেষ, লেকচার 4 এর একটা পর্যায়ে চলে এসে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ শেষ করলাম, ঠিক আছে? সো রাইট নাও আমরা তাহলে কি শিখবো? আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, সরি, লেকচার 4 ওয়ার্ডটা তো এখানে হবে না, লেকচার 4 ওয়ার্ডটা হবে হচ্ছে এইখানে এসে, ঠিক আছে? তো আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা মোটামুটি শেষ করলাম, বুঝলাম, ঠিক আছে? এবারে আমরা কি শিখবো? এবারে আমরা শিখবো হচ্ছে ভাই অ্যাডভার্ব ক্লজ। এটা আরেকটা মজার জিনিস, ঠিক আছে? এখন দেখেন, অ্যাডজেক্টিভ ক্লজের সংজ্ঞাতে আপনাদেরকে আমরা বলেছিলাম যেই ক্লজ অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে সেই ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাকর্ডিংলি যেই ওই একই টপিক আমরা ভাবে বলতে পারি যে ইট ইজ এ ক্লজ that is used as an adverb in a given sentence. এটা হচ্ছে একটা ক্লজ যেটাকে বাক্যে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয় কোন একটা প্রদত্ত বাক্যে, ঠিক আছে? নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট, তাহলে জানতে হবে অ্যাডভার্বটা কি। দেখেন অ্যাডভার্বটা কি, এটা এখন অ্যানালাইসিস করতে গেলে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, এটা সেটা হাবি জাবি ভুগি যুগি দুনিয়া নানা রকম কিচ্ছা কাহিনী পড়াইতে হবে, ঠিক আছে? আমরা রাইটিং গ্রামার এগুলো পড়বো না, আমরা শুধু একটা সিম্পল জিনিস শিখবো। কি শিখবো? যে হি কেম ইয়েস্টারডে। বলেন তো কি বাক্যের অ্যাডভার্ব কে?
Yesterday. yesterday yesterday শেষ, সেটাকে বলা হয় হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? অ্যাডভার্ব অফ টাইম, এটা আমরা জানি। তো এখানে কিন্তু এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, তাই অ্যাডভার্ব অফ টাইম। কিন্তু আমি যদি বলি হি কেম এট নাইট, তাহলে এখানে অ্যাডভার্ব হচ্ছে গিয়ে এট নাইট। শুধু নাইট না কেন বলেন তো বুদ্ধি করে? স্যার এট নাইট এটা অনেকটা ফ্রিজের মতো বসে। it at এর preposition night মানে নাইটের সাথে সংযুক্ত তাই। এখানে ইয়েস্টারডেও তো একটা টাইম, নাইটও একটা টাইম, তাহলে ইয়েস্টারডে আগে প্রিপোজিশন লাগে নাই কেন? এটা কি গ্রুপ ভার্ব দাদা? ওমা কি বলে, এটা গ্রুপ ভার্ব করতে কি বলে? গ্রুপ ভার্বে তো ভার্ব। সেটাও তো কথা। হ্যাঁ বলেন, বুদ্ধি করে বলেন। এই বিষয়গুলো দেখেন, আপনারা অনেকে একটু পরে উত্তর করবেন যে ভাই নাইট হচ্ছে একটা স্পেসিফিক টাইম। এই যে অনেকে বলতেছেন যে প্রিপোজিশন প্লাস নাউন দিলে অ্যাডভার্ব, এই যে আপনারা মুখস্থ করছেন এটারও সমস্যা। আমি প্রথম দিন বলছি যে ইংলিশ না পারার কারণ হলো এই মুখস্থ বিদ্যাটা। সে আসলো, কখন আসলো? গতকাল আসলো। ইয়েস্টারডে মানে গতকাল শেষ। সে আসলো, সে কিন্তু রাত আসলো বললে হয় না, সে রাতে আসলো বলতে হয়। এই প্রিপোজিশন এর জন্য এট আনতে হয়েছে, তার মানে এখানে অ্যাডভার্ব শুধু রাত না, রাতে। তাই এট নাইট এটা হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাডভার্ব। ওই প্রিপোজিশন প্লাস নাউন সমান সমান অ্যাডভার্ব, এটা ভুলে যান, ঠিক আছে? এগুলা আর শিখেন না। তাহলে এই গতকাল, গতকালে তো না। সে, তাহলে সে কি গতকালে আসলে বলেন না সে গতকাল আসলো বলেন? কোনটা বলেন আপনি? তো কালে বলি। আপনি গতকালে আসলে বলে জীবনে কোনদিন বাংলা পড়ছেন আপনি? সত্যি করে কোন দিয়ে আমার এবার, এখন তো কইলে কইলে গতকাল আসলো বলি ভাই। সে গতকালে আসলো কোনদিন বলেন আপনারা? খাতায় লেখেন, খাতায় লেখেন যে আমি গতকালে এসেছি না আমি গতকাল এসেছি, কোনটা লেখেন বলেন? গতকাল। গতকাল হবে। এখন আবার কিছু অতি শিক্ষিত লোকগুলো গতকালকে এসেছি, ঠিক আছে? ওকে, তো কোনটা বলেন, গতকাল এসেছি না গতকালে এসেছি? তো কাল গতকাল। গতকালই তো গতকাল বলি। এসেছি। তার মানে আমাদের এখানে এখন না, এখন আপনি বলতে পারেন যে শুনুন ভাই আমি তো গতকালেও বলতে পারি। এখন যেই কথাটা সাধারণভাবে বিভক্তি ছাড়াই অ্যাপ্রুভ হয় সেটাকে আর কষ্ট করে টেনে বিভক্তি আনার কোনো দরকার নেই আমার, তাই না? সো কিন্তু সে রাত এসেছে, এটা আপনি জীবনও বলেন না, আপনি বলেন সে রাতে এসেছে। এই এর জন্য, বিভক্তির জন্য প্রিপোজিশন। তো বাঙালিরা চালাক বেশি, তো একার মানে একটা কলমের বেঁকা দাগ কিংবা গোলাকার দাগ দিয়ে পার পেয়ে গেছে। আর বিদেশিরা তো পারে নাই, কি করবে? তাই তারা এই যেরকম করছে, ঠিক আছে? এই যে অ্যাট আনছে। আবার আপনি যদি 500 বছর আগের ইংলিশে যান দেখবেন যে এই অ্যাট হতে পারে নাই, অন্য কিছু একটা আছে, ঠিক আছে? সেটা যাই হোক, এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে নাই। তাই এটাও একটা অ্যাডভার্ব, কিন্তু একাধিক ওয়ার্ড যেহেতু অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম বলতে হবে। তো এই যে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ, আমি যদি এই জায়গাতে একটা ক্লজ বসিয়ে দিই, ওটাই হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। হি কেম, কখন আসলো? গতকাল। কখন আসলো? রাতে। কখন আসলো? when I was absent, এই যে যখন আমি অনুপস্থিত ছিলাম। এটা দিয়ে আমি হয়তো গতকাল বা রাতের সময়কে বোঝাচ্ছি, ঠিক আছে? এই কারণে এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে আমরা একটা ক্লজ ইউজ করছি। তো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। তো এই যে অ্যাডভার্বের জায়গাতে আপনি একটা ক্লজ বসিয়ে দিলেন, তাহলে এটা অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। বুঝতে পারলাম সবাই আপনার ব্যাপারটা? জি দাদা। জি দাদা। জি দাদা। এখন আপনি বলতে পারেন যে শুনুন ভাই, আপনি তো আমাদেরকে হোয়েন দিয়ে এতদিন অ্যাডজেক্টিভ ক্লজ পড়াইছেন, ঠিক আছে? আজকে আবার হঠাৎ করে হোয়েন দিয়ে লিখলেন অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমি ওই যে এক ভাই বড় ভাই বলছিলেন, মনে করে দেখেন যে ভাই এটা তো হোয়েন দিয়ে তো এটাও হইতে পারে, আমি বলছিলাম যে পরে পড়াবো, এই যে এখন এটা পড়বেন আপনারা। এখন আপনি বলতে পারেন যে ভাই হোয়েন দিয়ে তো আপনি অ্যাডজেক্টিভ ক্লজ পড়াইছিলেন, আজকে তো আবার হোয়েন দিয়ে পড়াইলেন অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমি কেমনে বুঝবো যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ হোয়েন দিয়ে আর কোনটা আমার অ্যাডভার্ব ক্লজ? তো যেহেতু আমরা এটা বুঝতেছি না, তাই আমরা ওই আগের বাক্যটাকে আবার এখানে একটু কালেক্ট করে নিয়ে আসার চেষ্টা করি। চলেন দেখি পারি কিনা, ঠিক আছে? গেল কই ওইটা? গেল কই, গেল কই, গেল কই, গেল গেল কই? ও আচ্ছা, ওটা সেকেন্ড লেকচারের পিডিএফ এ ছিল, এটা আমি বললাম না ডিলিট হয়ে গেছে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন
আর এটা তো আমরা এখন কেম ভার্বকে মডিফাই করার জন্য স্যার এটা অ্যাডভার্ব ক্লব হয়ে গেছে এটা না এই আমি বুঝাচ্ছি, এখনই বুঝবেন, ঠিক আছে? এই যে দেখেন, ইট ওয়াজ মর্নিং ওয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। এই যে মনে করেন আপনি এখানে কনফিউশনে আছেন যে দুইটা বাক্যের মধ্যে হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট কোথায় আসলে কি, এই দুইটা ক্লিয়ার করলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? দেখেন, যখনই আপনি কনফিউশনে পড়লেন যে হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্টটা কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্ব ক্লজ, কারণ ভাই তো আমাকে হোয়েন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজও বানাই দিছে, ভাই আবার হোয়েন দিয়ে তো এখানে অ্যাডভার্ব ক্লজও বানাইছে। তো এখন ব্যাপারটা হচ্ছে ভার্বকে তো মডিফাই করতেছে, কিন্তু আসলে কারাই করতেছে বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে? এই যে হ্যারে মডিফাই করে মনে মারামারি করে ফেলাই আমরা, পরে লার্নিংটা আমাদের হয় না। লার্নিংটা হচ্ছে যখন একটা ক্লজ দেখবেন আপনি প্রথমেই তাকে অ্যাজাম্পশন করবেন যে সে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন অ্যাডজেক্টিভ ক্লজ যদি সে হয়ে থাকে, সে নিশ্চয়ই বাক্যের কোন একটা কিছুকে মডিফাই করতেছে, এবং কাকে মডিফাই করতেছে এটা বুঝতে পারবেন তার ক্লজ মার্কারের দিকে তাকালে। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে ভাই আপনি ওয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বানাইছেন, চোখ বন্ধ করে বলেন তো এটা কাকে মডিফাই করবে? একটা বলেন তো, সময়কে। একটা সময়কে। আমি যদি বলি হুম আই লাভ মাচ, এটা কাকে মডিফাই করে বলেন তো বুদ্ধি করে একটু? একটা পার্সনকে। আর আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করে তার ঠিক পরেই, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে তার পরে বসে। তাইলে তো আমরা বলতেই পারি যে হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয়, এটা একটা সময়কে মডিফাই করবে এবং তার আগে সময়টা থাকবে। এই যে দেখেন, তার আগে কিন্তু সময়টা আছে, তার মানে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, এইখানে কিন্তু সেই সময়টা নাই, আছে? না দাদা, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হওয়ার কোনো উপায় নাই। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? উপরের ওইটা হচ্ছে সরাসরি ভার্বের পরে বসে গেছে, আর পরেরটা আমি হচ্ছে জানি না, morning। আমি জানি না ভাই, ভার্বের পরে যাকে বসে modify নাকি করবে অবজেক্টের তার পরে বসে আমি জানি না। যাকে যদি সে মডিফাই করবে অ্যাডজেক্টিভ সে ক্লজ হয়ে থাকে, থাকবে যাকে মডিফাই করবে সে থাকবে, সে তো নাই, থাকবে আর অ্যাডজেক্টিভ ক্লজ না, তার মানে সে অ্যাডভার্ব ক্লজ। শেষ। অ্যাডভার্ব ক্রস। ওকে, বুঝতে পারছেন আপু বিষয়টা? জনিকে কথা বলতেছিল, তার একবার বলতে ভালো হয়। কথাটা ওইটাই যে অ্যাডজেক্টিভ ক্লজ যদি তুমি হয়ে থাকো ভাই, তুমি যাকে মডিফাই করবে তারপরে তুমি বসবা, আর তুমি কাকে মডিফাই করবে তা বুঝতে পারবো কাকে দিয়ে? ক্লজ মার্কারকে দিয়ে। তো ক্লজ মার্কার বলছে হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, হোয়েন দিয়ে টাইমকে মডিফাই করব। যদি আগে টাইম থাকে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, না থাকলে অ্যাডভার্ব ক্লজ, সিম্পল। ঠিক আছে? জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা, স্যার এখানে হুম আই লাভ মাছ, এখানে হুম দিয়ে তো মানে পার্সনকে মডিফাই করা হবে। এক্ষেত্রে হ্যাঁ, যদি হ্যাঁ। হুমের আগে যদি ওই যে ঘুমের আগে প্রোনাউনটা যদি- থাকে বা ওই এটা স্যার আমি কথাটা বুঝিনি, এটা আবার বলুন। স্যার মানে হুম আই লাভ মাছ, হ্যাঁ, এখন হুম দিয়ে তো পার্সনকে মডিফাই করা হয়, মানে হুম, অবজেক্ট ফর অবজেক্টে হুম, পার্সনের। হুম, এক্ষেত্রে যদি হুমের আগে যদি ওই অবজেক্টটা থাকে, হুম। মানে পার্সনের অবজেক্টিভ ফর্মটা থাকে, তাহলে এটা এডজেক্টিভ ক্লজ। এটাই হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। বুঝতে পেরেছিলাম এটা তাহলে? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। জি দাদা। ওকে, এবার দেখেন, তাহলে আমরা কিন্তু এখন আর হোয়েন দিয়ে কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি হোয়েন দিয়ে অ্যাডভার্ব ক্লজ, এখন কিন্তু আর কনফিউশন সাউন্ড আসছে না। কি আসছে না? হ্যালো, শোনা যাচ্ছে না, সাউন্ড আসছে না। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ স্যার, জি স্যার। জি ভাইয়া। তো এখন বলতেছে যে তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এখন আর হোয়েন নিয়ে কিন্তু প্যারা খাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা বুঝতে পারছি যে যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় তাহলে সে যাকে মডিফাই করবে সে কিন্তু থাকবে। ঠিক আছে? ওকে, আচ্ছা গেল। এবারে একটা মজার জিনিস শিখে আপনাকে, দেখেন এখন কিন্তু একটা কম্প্যারিজন থেকে দেখা যাচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করে তার সাথে সে আঠার মতো লেগে থাকে, সে সহজে এখান থেকে নড়াচড়া করতে পারে না। কিন্তু অ্যাডভার্ব ক্লজ তো এরকম ডিরেক্টলি কাউকে মডিফাই করে না। যেহেতু অ্যাডভার্ব ক্লজ ডিরেক্টলি কাউকে মডিফাই করে না, তাই অ্যাডভার্ব ক্লজকে বাক্যে 3 জায়গাতে বসানো যায়। কোথায় কোথায় ভালো করে দেখে রাখেন। নাম্বার 1,
ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে, হি কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট। আরেকটা কোথায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে, হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট কমা দিয়ে হি কেম। আরেকটা কোথায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের, একটু দাঁড়াটাকে নিচে পাঠিয়ে দিই, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শেষে, সরি সাবজেক্টের পরে, হি কমা হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট কমা কেম। তাহলে এইখানে দেখেন অ্যাডভার্ব ক্লজ যখন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শেষে বসলো, আমরা কিন্তু কোনো কমা দেওয়ার প্রয়োজন অনুভব করিনি। যখন সে আগে বসলো তখন কিন্তু একটা কমা দেওয়ার প্রয়োজন অনুভব করেছি। আর যখন সে সাবজেক্টের পরে বসলো তখন কিন্তু আমরা দুইটা কমা দিয়েছি। এই নিয়মগুলো মানতে হবে। তবে কিছু জায়গাতে গিয়ে দেখবেন ছোট ছোট অ্যাডভার্ব ক্লজ আগে বসলে কমা দেয় না। এই যেমন আপনি রেইন এন্ড মার্টিন বা রেমন মার্ফির বই পড়লেও দেখবেন। এখন দিব কি দিব না, যদি আপনি কনফিউজ থাকেন তাহলে আমি বলবো দিয়ে দেওয়াটাই ভালো। সো আমি আপনাকে দিয়েই শিখাবো, ঠিক আছে? তাহলে এটাই আমাদের কাছে নিয়ম, যে অ্যাডভার্ব ক্লজ যদি মেইন ক্লজের আগে বসে তাহলে একটা কমা দিয়ে আলাদা করব, আর মেইন ক্লজের সাবজেক্টের পরে বসলে দুইটা কমা দিয়ে আলাদা করব। আর যদি মেইন ক্লজের শেষে বসে ইন জেনারেল ভাবে কোনো কমা লাগবে না। তবে ওই যে আপনি একটা মার্কা মারা জিনিস শিখছেন না, এম ড্যাশ, এই এম ড্যাশ কিন্তু এইখানেও প্রয়োগ করা যাবে। এই যে দেখেন, আপনি যদি বলেন হি কেম, তারপরে একটু এমফাসিস দিয়ে বলবেন হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে এই যেখানে একটা এম ড্যাশ। আপনি যদি বলেন হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট বলে একটা এম ড্যাশ দিবেন, এই যে হি কেম তারপরে আলাদা করে বললেন। কিংবা আপনি যদি বলেন যে হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট কে রেখে বলবেন, তখন আবার দুইটা এম ড্যাশ লাগবে। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা জিনিস শিখে ফেললাম, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজের নরমাল পাংচুয়েশন, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজের এম ড্যাশ ইউজ করে পাংচুয়েশন। বুঝতে পারলাম ব্যাপারটা? আমরা একটু বলবেন প্লিজ। জি দাদা। হ্যাঁ স্যার। জি দাদা। এখন আপনি যেহেতু অ্যাডভার্ব ক্লজের প্লেসমেন্ট বুঝে গেলেন, পাংচুয়েশনটাও বুঝে গেলেন, তাহলে আপনি তো অনেক কিছু শিখে ফেলছেন। আপনারা কি পরামর্শ দিতে পারেন আপনি? এখন আপনাকে শেখানো শেষ আমার। এখন আমরা অনেক ভিন্ন ভিন্ন জায়গাতে এক্সপ্লোর করব। যখন আপনি অ্যাডজেক্টিভ ক্লজ বানাইছিলেন তখন আপনি দেখছেন যে অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত ৬-৭টা ক্লজ মার্কার দিয়ে কাজ শেষ হয়ে গেছে। যেমন ধরেন হু, হুম, দ্যাট, হুইচ, হোয়েন, হোয়ার, হুস। এখন এটা কেন লিমিটেড? কারণ হচ্ছে কি ও নির্দিষ্ট একটা জিনিসকে মডিফাই করে। কিন্তু অ্যাডভার্ব ক্লজ তো আর ডিরেক্টলি এরকম কাউকে মডিফাই করতেছে না। তাহলে এখন কি করতে হইব? তার মানে অ্যাডভার্ব ক্লজ হচ্ছে বাপ মা ছাড়া, তার ক্লজ মার্কারের কোনো শেষ নাই। এই কারণে, শেষ না থাকার কারণে আমরা একটু দেখবো অ্যাডভার্ব ক্লজ মার্কার লিস্টটা কিরকম হতে পারে, ঠিক আছে? অ্যাডভার্ব ক্লজ মার্কার লিস্ট, যদি আপনি বলেন আপনি টাইম বুঝাবেন, টিল, আনটিল, হোয়েন, হোয়াইল, সিন্স, অ্যাজ, লেস্ট, ঠিক আছে, বিফোর, আফটার, যা দেখছেন সবই অ্যাডভার্ব ক্লজের লিস্ট। আপনি যদি বলেন কন্ট্রারি টু ফ্যাক্ট, বিপরীত বৈপরীত্য বুঝাবেন, যেমন ধরেন দো, ঠিক আছে, তারপর হচ্ছে অলদো, তারপর হচ্ছে ইভেন দো, এগুলো সব অ্যাডভার্ব ক্লজের নামকরণ। তারপর আপনি যদি বলেন যে কন্ডিশন বুঝাবেন, কন্ডিশন, যেমন ধরেন ইফ, ঠিক আছে, আনলেস, গিভেন দ্যাট, প্রোভাইডেড দ্যাট, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আরেকটা আছে হচ্ছে যে অ্যাজ ইফ, যদি এটা রিয়েল না, ঠিক আছে, অ্যাজ দো, এরকম করে নিতে পারেন। আপনি যদি বলেন যে ভাই কজ এন্ড ইফেক্ট বুঝাবেন, কারণ এবং তার ফলাফল, ঠিক আছে, সিন্স, অ্যাজ, ঠিক আছে, গিভেন, তারপরে ফর এর পরে ক্লজ দিয়েও অ্যাডভার্ব ক্লজ বানানো হয়, ফর, তারপরে সো দ্যাট, সাচ দ্যাট। আপনারা অনেকে মনে মনে বলতেছেন বিকজ লেখেন আগে, বিকজ, এরকম অনেক আছে, এর কোনো শেষ নাই। এগুলো মোটামুটি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ, ঠিক আছে, খুব ফ্রিকুয়েন্টলি ইউজ অ্যাডভার্ব ক্লজ মার্কার লিস্ট। এর বাইরে আমাকে তেমন খুব একটা লাগে না, ঠিক আছে। এখন অ্যাডভার্ব ক্লজটা বানাইবেন কেমনে? অ্যাডজেক্টিভ ক্লজ তো স্পেসিফিক করে কাউকে মডিফাই করে, যে কারণে কানেকশন করে বানাইতে হয়, কিন্তু অ্যাডভার্ব ক্লজ স্পেসিফিক করে কাউকে মডিফাই করে না।
তাই এখানে কানেকশন করার কিছুই নাই। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে আপনি যদি অ্যাডভার্ব ক্লজ মার্কার যুক্ত করে দেন, এটা সঙ্গে সঙ্গে অ্যাডভার্ব ক্লজে রূপান্তর হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? যেমন ধরেন আই ওয়াজ অ্যাবসেন্ট, আপনি লিখলাম, এরপর আমি লিখলাম যে অ্যাডভার্ব ক্লজ মার্কার নিলাম হচ্ছে যে when I was absent, এই যে হয়ে গেল শেষ। এটা কিন্তু এখন একটা অ্যাডভার্ব ক্লজ। এখন এটা যেহেতু একটা অ্যাডভার্ব ক্লজ, এটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটার পূর্ণ বাক্য না। এটা যদি পূর্ণ বাক্য না হয়, এটাকে তাহলে পূর্ণ বাক্য বানাবো কিভাবে? আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এনে, এই যে আমি লিখলাম when I was absent, কমা দিয়ে he came। এখন আপনি যদি বলেন যে এটাকে আগে বসাবেন, পরে বসাবেন, মধ্যে বসাবেন, এটা আপনার ইচ্ছে, কিন্তু এটাই অ্যাডভার্ব ক্লজ বানানোর নিয়ম, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে অ্যাডভার্ব ক্লজ মার্কার বসালেই সে অ্যাডভার্ব ক্লজ রূপান্তর হয়ে যাবে। এবার এটার জন্য বাক্য বানানোর জন্য আমাকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসতে হবে। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? ইয়েস অর নো? হ্যালো, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। লাস্টের সেন্টেন্সটা আরেকবার একটু বললে খুব ভালো হতো। বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে আপনি যখন একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার নিয়ে আসবেন, সঙ্গে সঙ্গে সে অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। তাহলে এটাকে পূর্ণ বাক্য বানাবো কিভাবে? পূর্ণ বাক্য বানাতে গেলে আমাকে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসতে হবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া তো বাক্য হইতে পারে না। ঠিক আছে? বুঝতে পারছি দাদা। ওকে, এখন দেখেন, এটা যেহেতু আপনি বানাইছেন, ভালো, আমি মানলাম ভালো। এখন আমরা একটু ওই যে আমাদের আগের বাক্যগুলোর দিকে যাব। ঠিক আছে? আমরা আস্তে ধীরে ধীরে বোঝার জন্য বাক্যগুলোর দিকে একটু যাচ্ছি। আমি একটা বাক্য এখান থেকে কপি করে নিলাম। দেখেন, এই অ্যাডভার্ব ক্লজ মার্কার একটা ওয়ার্ডের কত বড় পাওয়ার আছে। ঠিক আছে? ভালো করে দেখেন। ধরেন আমার এই বাক্যটাতে কিছুই নাই। এই যে ধরেন এই যে ভিজিটিং যা যা আছে এগুলো সব আমি সরায় রাখতেছি। ঠিক আছে? এটা নাই, তারপর মনে করেন যে আপনার এটাও নাই, সব সরায় রাখলাম। ঠিক আছে? এগুলো সব বাদ। আমার বাক্য শুধুমাত্র এইটাই, যে IMF টিম হ্যাজ সাজেস্টেড সাম রিফর্মস। এটাই আমার বাক্য, আমার আর কিছু নাই বাক্যের মধ্যে। ঠিক আছে? তো এটা যদি আমার বাক্য হয়ে থাকে, খুব ঠান্ডা মাথায় বুঝছেন, আপনার মাথায় একটা বুদ্ধি আসলো যে সুমন ভাই, আমি এই বাক্যের সাবজেক্ট ছিল IMF টিম, ভালো কথা। এই বাক্যের অবজেক্ট ছিল সাম রিফর্ম, ভালো কথা, কোনো সমস্যা নাই। আমি এই বাক্যটার আগে একটা অ্যাডভার্ব ক্লজ বানায় দিব, একটা ক্লজ মার্কার বসে, যে সিন্স মানে যেহেতু, সিন্স মানে হচ্ছে যেহেতু। তো যেহেতু আপনি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার বসাইছেন, তাহলে এটা কিন্তু আর এখন পূর্ণ বাক্য রইল না, এটা হয়ে গেল কি একটা অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। ভালোভাবে বুঝেন ঠান্ডা মাথায়। এটাকে যদি অ্যাডভার্ব ক্লজ বানায় ফেলেন, তাহলে ওই একইভাবে এই অ্যাডভার্ব ক্লজেরই কিন্তু এখন একটা সাবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে, তাই না? ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? হ্যাঁ, আচ্ছা, এখন আপনি যদি বলেন যে সুমন ভাই, ওই সাবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ এনে আমি যদি রাখি, কিংবা আমি যদি রিডাকশন করি, এগুলো কি সবকিছু করা যাবে? হ্যাঁ, সবকিছু করা যাবে, কারণ অ্যাডভার্ব ক্লজের মধ্যেও তো আপনার ভাই সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, এবং ওগুলোর জন্য অ্যাডজেক্টিভ ক্লজের সকল নিয়ম প্রযোজ্য। যেমন আমি এই যে ভিজিটিংটা এখন IMF টিমের পরে বসাই দেব, এখানে পুরো অ্যাডভার্ব ক্লজও রাখতে পারেন, আবার চাইলে ছোট করে লিখতে পারেন, কোন অ্যাডজেক্টিভ ক্লজও রাখতে পারেন, ছোট করতে পারেন। কিন্তু এই যে অ্যাডজেক্টিভ ক্লজ ভিতরে ঢুকাইছেন, এটা কিন্তু আর যত বড়ই করেন, এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজের মধ্যেই ঢুকে গেল। কারণটা কি? ওই সিন্স একটা ওয়ার্ড পুরো বাক্যটাকে নষ্ট করে দিচ্ছে। আপনি যদি বলেন যে আমি এই যে ইনক্লুডিং ব্লা 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 যেটা আছে, এটারে আমি এখন রিফর্মের পরে নিয়ে বসাবো, তাহলে কি হবে? তাইলেও ঘুরে ফিরে সেটা অ্যাডভার্ব ক্লজের মধ্যেই আছে। মাথায় ঢুকলো ব্যাপারটা এবার কার? ইয়েস, সুপার। এখন ভালো করে বুঝেন, আপনার বাক্য ছিল যে যেহেতু সেন্টেন্সের যেহেতু সিন্স IMF টিম হ্যাজ সাজেস্টেড সাম রিফর্ম, এটা ছিল আমার মূল অ্যাডভার্ব ক্লজ। এখন আমাকে যেটা বাক্য বানানোর জন্য কি করতে হবে? একটা নতুন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হবে না?
হ্যাঁ এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমা ক্লজ দিতে কমা হবে। দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি আনতেছি। আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি আনতেছি? আমি আনতেছি যে বাংলাদেশ ব্যাংক ঠিক আছে হ্যাজ অ্যাডপ্টেড, ঠিক আছে, সাম ইনিশিয়েটিভস। আমি মনে করেন লিখলাম। তাহলে এখন খেয়াল করে দেখেন, ওই যে আপনার ছোট্ট অ্যাডভার্ব ক্লজটা কিন্তু এখন অনেক বড় হয়েছে, ঠিক আছে। তো আমি এখন ওই ছোট্ট অ্যাডভার্ব ক্লজটাকেই বড় অ্যাডভার্ব ক্লজ জায়গাতে এনে বসিয়ে দিব। এই যে দেখেন বসিয়ে দিলাম। সো দিস ইজ হাউ উই অ্যাকচুয়ালি মেক বিগ সেন্টেন্সেস, ঠিক আছে। তাহলে এই বাক্যটা বুঝতে পারলাম কিভাবে গঠন করছি আমি? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে মূল বাক্য তাহলে কি? মূল বাক্য হলো মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো বাংলাদেশ ব্যাংক হ্যাজ অ্যাডপ্টেড সাম ইনিশিয়েটিভস। তাহলে এইখানে সাবজেক্ট কে? এই যে বাংলাদেশ ব্যাংক হলো কি সাবজেক্ট। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে। করছে। এখন আপনি যদি আবার বলেন যে ভাই এই যে আমার বাক্যের সাবজেক্ট বাংলাদেশ ব্যাংক, এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আপনি আনেন। আপনি যদি বলেন যে that has been working relentlessly, বলতে পারেন না? পারেন, কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার আপনার মেইন স্যার ক্লজটা কি ছিল? হ্যাঁ বলেন, শুনছি। স্যার ওই এর আগে যখন এই সেন্টেন্সটা ব্যবহার করছিলেন তখন ইনক্লুডিং এর আগে একটা এম ড্যাশ ইউজ করছিলেন। তো আমি যদি এখন এম ড্যাশ বা কমা দিয়ে কোনো সমস্যা নাই, including কোনো সমস্যা নাই, দিবেন, কোনো সমস্যা নাই, দিবেন, কোনো সমস্যা নাই, দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কিন্তু না দেওয়াটা ভালো। কেন ভালো? আপনি যদি বলেন যে ইনক্লুডিং এর আগে একটা এম ড্যাশ দিব আমি, আপনি দেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তারপরেও আমি এটা সাজেস্ট করবো দিবেন না। কেন দিবেন না আমি একটু ক্লিয়ার করি, ঠিক আছে। দেখেন, এই যে আপনি এম ড্যাশ দিলেন, হঠাৎ করে দেখলে মনে হবে কি যে রিফর্মের পরে পুরো পার্টটা মনে হয় এক লগে আছে, তাই না? তখন কিন্তু এটা কনফিউশন অ্যারাইজ হবে। এই কারণে এখানে এম ড্যাশ না দেওয়াটাই বেটার। আপনি যখন পাংচুয়েট করবেন, ইউ হ্যাভ টু ডু ইট ইন সাচ এ ওয়ে সো দ্যাট কোনো প্রকার কোনো কনফিউশন এখানে অ্যারাইজ না হয়। ব্যাপারটা বুঝতে পারলাম আমরা? পাংচুয়েশন ব্যবহার করব কেন? দরকার দেখি না। উনার মনে হতে পারে উনি পাংচুয়েট করবে, কিছু তো করার নাই। উনি মনে করলে দিতে পারবে না? পারবে তো ভাই। কিন্তু আপনি যখনই পাংচুয়েট করবেন তখনই আপনার বুঝতে হবে যে পাংচুয়েশনটা ঠিক আছে। কি বললাম, বুঝতে পেরেছেন? জি দাদা। আচ্ছা, হ্যাঁ দাদা। এখন মনে করেন আপনি যদি বলেন যে শুন ভাই, আমাকে একটা সুন্দর ওয়ে সাজেস্ট করেন যে আমি এখানে পাংচুয়েশনটা দিতে চাই, আমি দিব পাংচুয়েশন, কোনো সমস্যা নাই, আমি আপনাকে ওয়ে দেখাই দিব। কিভাবে ওইটা আনবো দেখেন, দেখাচ্ছি। ওইটা হবে, আমি আপনাকে সাজেস্ট করবো যে ভাই আপনি যদি ওইখানে পাংচুয়েট করতে চান তাহলে ভালো উপায়টা কি হতে পারে, আসেন দেখি। আপনি পাংচুয়েট করতে চাইলে প্রথমে বাংলাদেশ থেকে শুরু করে পুরো মেইন ক্লজটাকে আপনি নিয়ে যাবেন হচ্ছে আপনার সেন্টেন্সের শুরুতে, যে ভাই এইটা হইতেছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে আপনি যেহেতু এই যে একটা সিন্স লিখছেন, এখন টিচার দেখলেই বুঝবে যে ভাই এখানে একটা অ্যাডভার্ব ক্লজ শুরু হয়েছে। এইখানে এসে স্যার যদি এখানে কোনো একটা এম ড্যাশ দেখে, স্যার বুঝবে যে ভাই কোনো সমস্যা নাই, এখানে ওই অ্যাডভার্ব ক্লজের মধ্যেই এই এম ড্যাশের পার্টটা। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? এই ইন্ডিপেন্ডেন্ট স্যার। ক্লজের সাথে থাকবে, হ্যাঁ ওটাকে আমরা দাদা। সামনে ঢোকাইলে তখন আর কনফিউশন থাকবে না। হ্যাঁ, তো আপনি যেভাবেই দেন না কেন এই জায়গাটাতে এসে শিক্ষক আপনাকে শেখাতে পারবে না। এই জায়গাটাতে এসে পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে জিনিসটা ধরতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি আরেকটা সিচুয়েশন দেখাচ্ছি। আপনি তো আমাকে বলতেই পারেন যে ভাই আপনি তো আমাদেরকে আগের ক্লাসে পড়াইলেন যে বাংলাদেশ আমরা জানি সেন্টেন্সের সাবজেক্টের অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করে আগে নেওয়া যায়। তো আমি এটাকে একটা আগে নিয়ে দেখিতে পারি কিনা, ধরেন আপনি বলতেছেন, ঠিক আছে। তো আমি ধরেন বললাম যে ভাই এই যে দেখেন আপনার মূল সাবজেক্ট তো বাংলাদেশ ব্যাংক, তো তার দ্যাট হ্যাজ বিনটা মনে করেন আপনি কাটলেন, কেটে আপনি ওয়ার্কিং রিলেন্টলেসলি লিখলেন, কোনো সমস্যা নাই। এটা দেখলে বুঝতেছি যেটা ওর প্রেজেন্ট পার্টিসিপিয়াল। এখন আপনি যদি বলেন যে ভাই এটার আমি আগে নিয়ে যাবো, দেখেন এটার আমি আগে নিয়ে যাবো, নিয়ে তারপর একটা কমা দিমু,
দেখেন ইরেগুলার পথ হইলো এক্সেট্রার পর একটা কমা দিছেন, ওয়ার্কিং রিলেন্টলেসলির পর একটা কমা দিছেন, তারপরে বাংলাদেশ ব্যাংক লিখছেন, ব্যাপারটা হজবল লাগবে। তাহলে আমাদের সাজেশনটা কি, যদি আপনি এখানে রিডাকশন করেন তাহলে বাংলাদেশ ব্যাংকের পরেই রাখেন, আগে নিয়েন না। তাহলে আগে নিতে পারি কিভাবে, এই যে দেখেন আপনাকে আগে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর ওয়েটা কি হইতে পারে সেটা আমরা এবার শিখবো। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যে ভাই সেক্ষেত্রে আপনি এই দাঁড়ান, এটা হ্যাং করছে একটু দাঁড়ান, সেক্ষেত্রে আমাদের সাজেশনটা কি, এই যে এটাকে আপনি নিয়ে যান আগে উঠে, আগে নিয়ে আপনি এখন যদি ওয়ার্কিং রিলেন্টলেসলিকে আগে নিয়ে যান বাংলাদেশ ব্যাংকের, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা আছে কোনো, বলেন তো বুঝতে? না, কোনো সমস্যা নাই। এক্স্যাক্টলি, এই পুরো ব্যাপারটাই কমন সেন্সের বিষয়, পুরো ব্যাপারটাই। এখানে এটা গ্রামার আমি সারাদিন বক 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 করলেও আপনি এর শেষ পাবেন না, কোনোভাবেই পাবেন না, আমি আপনাকে বলতে পারি, ঠিক আছে? ওকে, এবং আমি আপনাকে আরেকটা মজার জিনিস দেখাই, আপনি একটু ভালো করে দেখেন। ধরেন আমি মনে করেন বললাম, আমি এখন আরেকটা বাক্য লিখতেছি যে সিন্স বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, ওয়ার্কিং রিলেন্টলেসলি, ঠিক আছে, হ্যাজ অ্যাডপ্টেড সাম প্র্যাগম্যাটিক মেজার্স, ঠিক আছে, আমরা লিখলাম যে, মনে করেন একটা বাক্য লিখলাম, ঠিক আছে, এ চেঞ্জ ইজ ইমপেন্ডিং, আসন্ন একটা পরিবর্তন আসবে, আসতেছে। হ্যাঁ, এবার দেখেন আপনার অ্যাডভার্ব ক্লজটা কি ছিল, বাংলাদেশ ব্যাংক, ভালো করে বুঝে নিয়েন, হ্যাজ অ্যাডপ্টেড সাম প্র্যাগম্যাটিক মেজার্স, এটা ছিল অ্যাডভার্ব ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট ছিল বাংলাদেশ ব্যাংক, যার একটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল হচ্ছে ওয়ার্কিং রিলেন্টলেসলি। এখন প্রবলেমটা কোথায় হবে দেখেন, আপনি কিন্তু বলতেই পারেন যে ভাই আমার ওই অ্যাডভার্ব ক্লজের যে সাবজেক্ট, তার যে প্রেজেন্ট পার্টিসিপিয়াল, যে এটাও তো একটা সাবজেক্টের প্রেজেন্ট পার্টিসিপাল, এটাকে আমি আগে নিতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু খেয়াল করে দেখেন আগে নিলে একটা কমা দিতে হয়। এই যে কমাটা দিলেন, এই কমা দেওয়াতে দেখলে মনে হচ্ছে কি যে সিন্স আসলে অ্যাডভার্ব ক্লজ হিসেবে বাংলাদেশ ব্যাংক হ্যাজ অ্যাডপ্টেড সাম প্র্যাগম্যাটিক মেজার্স এটার সাথে কানেক্টেড না, দেখে মনে হচ্ছে সিন্স ওয়ার্কিং রিলেন্টলেসলি মনে হচ্ছে, তাই না? দেখেন তো, হ্যাঁ এটাই মনে হচ্ছে। মনে হচ্ছে না? হ্যাঁ। তখন আমরা বলি তাহলে ভাই তুই একটা কাজ কর, তুই সিন্সের পর একটা কমা দিয়ে দে, যদি জিনিসটা অড দেখা যায় বাট এইভাবে দিয়ে দেন। কিন্তু আমাদের সাজেশন কি, সেই ক্ষেত্রে আগে নিয়েন না, ওইটাকে ভাই পরেই রাখেন, ওইটাই সুন্দর লাগতেছে। এইটাই হলো সেন্টেন্সের মানে বিউটিফিকেশন। দাদা এক্ষেত্রে মানে কার সাথে কার কানেকশন এটা বুঝতে একটু প্রবলেম হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হলো বিউটিফিকেশন, ঠিক আছে? ওকে, এটাই বিউটিফিকেশন, আর কিছুই না। দাদা বলেন। একটু ওই উপরের পেজটাতে যাবেন, আগের ইয়েতে। গেলাম। ওই তাহলে এক্ষেত্রে দাদা হচ্ছে মানে আপনার এখানে যদিও ইনক্লুডিং এর পরে অনেকগুলো অ্যাডজেক্টিভ ক্লজ আসছে, কিন্তু ধরেন আমি একটা অ্যাডভার্ব ক্লজ মার্কার ইউজ করার পরে এরকম কমার পরে যদি একটা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসি, তাইলে তো এটা পূর্ণ বাক্য হয়ে যাচ্ছে। আমি কথাটা বুঝি নাই আপনার কিছু। মানে অ্যাডভার্ব ক্লজ মার্কারের পরে না না, আপনি থিওরিটিক্যালি বলছেন। আপনি দেখেন আমি কিন্তু আপনাকে থিওরিটিক্যালি কিছুই পড়াই না। আমি যদি বলে যে এটার পরে কিছু বুঝবেন না, এক্সাম্পল লাগবে, আপনি এখান থেকে যে কোনো একটা বাক্য চুজ করে বলেন যে ভাই এটা নিয়ে বলতেছি। হ্যাঁ, এই শেষের বাক্যটাই দাদা, এই যে ইনক্লুডিং এর পরে আই এম এ ভিজিটিং, এটা দিয়ে শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ডান, ডিল, এটাকে আমি ক্লিক করলাম। হ্যাঁ বলেন, এখানে কি করতে যাচ্ছেন বলেন। এই ইনক্লুডিং এর পরে মানে সাম রিফর্মের পরে কমা দিয়ে ইনক্লুডিং এর এই সেন্টেন্সটাকে যদি আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করে ফেলি, তাহলে তো এটা হয়ে যাচ্ছে একটা পূর্ণ বাক্য। দাঁড়ান, তাড়াহুড়ো করবেন না। আপনি বলছেন রিফর্মের পরে একটা কমা দিবেন, এই যে আমি আপনার কথা মোতাবেক একটা কমা দিলাম। হ্যাঁ এবার বলেন। দিয়ে এই বাক্যটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করে ফেলবো। কোনটুকুকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করে ফেলবো? এই ইনক্লুডিং থেকে ফিনান্সিয়াল সেক্টরের পর্যন্ত, ইনক্লুডিং থেকে ফিনান্সিয়াল সেক্টর পর্যন্ত আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করে ফেলবেন। এখানে যদি এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় তাহলে বলেন তো ইনক্লুডিং থেকে ফিনান্সিয়াল সেক্টর পর্যন্ত সাবজেক্টটা কে এখানে বলেন? সাবজেক্টই নাই দাদা। না তো উনি বলুক রে ভাই, উনি ক্লিয়ার করুন, সমস্যা দূর করি আমরা, বলেন। দাদা এটাতে তো হয়তো হবে না, কারণ এখানে তো আপনি অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে নিয়ে আসছিলেন এগুলোকে সেটাই প্রথমে। তো আপনার দেখতে হবে, যদি এমন হয় যে থাকে তাহলে হবে না, না থাকলে তো কিছু করার নাই, তাই না?
ঠিক আছে? বুঝতে পারছি, বুঝতে পারছি। তো আপনি যখন একটা জিনিস শিখে দেই, যখনই কোনো সিচুয়েশন নিয়ে ভাববেন যে এটা কিভাবে হইতে পারে, তখন করবেন কি, ছোট ছোট বাক্য লিখবেন যে আই লাভ ইউ, ইউ হেট মি, আই টিচেস ইংলিশ, আই লার্ন ইংলিশ। এবং দেখেন আমি কিন্তু আপনাদের কি করি, যে জিনিসটা পড়াই ছোট্ট ছোট্ট বাক্য দিয়ে পড়াই, বাট যখন এক্সাম্পল দেই ওই বেসিকটাকে টান দিয়ে বড় বেসিক বানাই। ঠিক আছে? সো এগুলো পড়তে 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 দেখবেন যে ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে। ঠিক আছে? তাহলে দাদা ব্যাপারটা এই পর যে হ্যাঁ ফ্রেজটা, এটাতে অ্যাডজেক্টিভ ক্লোজ ছিল, তারপর তো রিডিউস হয়ে ফ্রেজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ফ্রেজ হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা। আচ্ছা, এবারে দেখেন তাহলে আমরা তাহলে কি বুঝলাম, এই আলোচনা থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম যে অ্যাডজেক্টিভ ক্লজে আমরা যা শিখছি তার পুরা কনসেপ্টটাই আমাদের অ্যাডভার্ব ক্লজের ভিতরে গিয়ে ঢুকতে পারে। কারণ কি, অ্যাডজেক্টিভ ক্লজ একটা ক্লজের সাধারণত সাবজেক্ট, অবজেক্ট বা প্রিপোজিশন অবজেক্টকে মডিফাই করে। তাহলে ইন অ্যাডভার্ব ক্লজের ভিতরে গিয়ে তো এগুলো থাকবে। যেহেতু অ্যাডভার্ব ক্লজের ভিতরে এগুলো থাকবে, তাহলে এগুলোকে মডিফাই করতে পারে। তার মানে কি, অ্যাডভার্ব ক্লজের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ এসে আসন গ্রহণ করতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? জি দাদা। ওকে, এখন আমি যদি ভাইস ভার্সা বলি যে ভাই অ্যাডভার্ব ক্লজের মধ্যে যেমন অ্যাডজেক্টিভ ক্লজ ঢুকতে পারে, তাহলে ইজ ইট পসিবল যে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে অ্যাডভার্ব ক্লজ ঢুকবে? হ্যাঁ, এটাও পারবে। তবে এই আলোচনাটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? সো আজকে মোটামুটি 1 ঘন্টা বকবক করে ফেলেছি। এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসটা আমাদের শুরু হবে যে অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে গিয়ে অ্যাডভার্ব ক্লজ ঢুকবে। তখন আপনি দেখবেন যে সেন্টেন্সটা আরো জটিল হবে এবং আপনি 8-10 ওয়ার্ডের বাক্যের মধ্যে এমন প্যাচ আনতে পারবেন, মাথা ঘুরে যাবে। ঠিক আছে? বড় বাক্য, ক্লজ ফ্রেজ পারলে শুধু বড় বাক্য পারা যাবে তা কিন্তু না। ঠিক আছে? বড় বাক্য ছাড়াও অনেক কিছু পারা যেতে পারে। ঠিক আছে? অনেক অবসকিউর সেন্টেন্স তৈরি করবেন। কি নাম কি আপনার? মনি না মানি? বলেন, কি কোশ্চেন আছে বলেন, শুনতেছি। অডিও অন করে বলেন। হ্যালো, হ্যাঁ, কি বলেছেন যে গড ইজ omnipotent, পিপল বিলিভ ইন হিম। তো গড ইজ omnipotent in whom people believe, নাকি গড ইজ omnipotent whom people believe in? ঠিক আছে? তাহলে এখন আপনি নর্মালি ভাবেন কোনটা দিলে ভালো হয়। এখন আপনি দেখেন, এখন আপনি বলেন কোনটা হতে পারে। বলেন, আপনারাই বলেন। আমি তো আপনাকে সব নিয়ম দেখিয়েছি, এখন আপনারা বলবেন, আমি আর কি বলবো। বলেন বলেন, কেউ একজন অ্যান্সার করেন শুনি। ইন হিম মানে ইন হিম কোত্থেকে আসলো? স্যার এটা ইন হুম হুম হবে না স্যার? এটাই হলে মানে হতে বেটার হয়। পারে, হতে পারে। দেখেন যেটা ভালো হয় সেটা করবেন। ঠিক আছে? এখন আমি সব দেখা দিলাম ভাই। এখন 1 ঘন্টা ধরে আমি বকবক করার পরে আপনি যদি এখন ইফ ইউ আর ইন কনফিউশন, নাথিং টু সে। ওকে, আর কোনো প্রশ্ন? দাদা, আর কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছি, কিন্তু নেক্সট ক্লাস মনে হচ্ছে আরো বেশি জটিল হয়ে যাবে। অবশ্যই হবে। যদি আমি আপনাকে প্রথম দিনই বলেছি যে ভাই দেখেন, আপনি আমার ক্লাসে গতানুগতিক যে জিনিসগুলা, এখন আপনি যদি চান ইজি ক্লাস, যে আমি ইজি ক্লাস পড়তে চাই, পড়েন, ক্লাস করতে পারেন। কিরকম ক্লাস? দেখেন, রাইটিং এর প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে? তারপর একটা বডি। এরকম পড়াবো, এরকম পড়লে যদি খুশি হন পড়েন, আমার কোনো সমস্যা নেই, আমি তারও খুশি। আরো বডি, তারপরের পার্টে থাকবে হচ্ছে কনক্লুশন। না এই দাদা, আমি ধরনের আমি বলতেছি যে পরের ক্লাসটা আরো বেশি, অনেক বেশি কমপ্লেক্স জিনিস শিখবো আর কি, সেটা বলছি। আরো কমপ্লেক্স হবে। হ্যাঁ, আরো কমপ্লেক্স হবে। ঠিক আছে? মানে কমপ্লেক্সিটি। হ্যাঁ, আপনাকে আমি সবকিছু দিয়ে দেবো। আপনার কাজ হবে হচ্ছে ওইখান থেকে আপনি কতটুকু নিতে পারেন। বাইরে গিয়ে আমার দুর্নাম করতে পারেন যে ভাই অনেক কঠিন জিনিস পড়ায়, কিছু করার নাই। কারণ মনে রাখবেন, লার্নিং জিনিসটা মানেই হচ্ছে কঠিন হতেই হবে। ঠিক আছে? আপনি ফেসবুকে শেয়ার করবেন যে আমি প্রশিক্ষণের সময় ঘাম ঝরাই বলে মূল যুদ্ধে আমি রক্তপাত কম ঘটবে, আর পড়ার সময় আপনি শুরু করবেন শর্টকাট, তাহলে তো ভাই আপনি দুইমুখী সাপের মতো কথাবার্তা বললেন, তাই না? সো আমি আপনাকে কঠিন জিনিসটাই পড়াবো, আমি কোনোদিন আপনাকে এগুলো পড়াবো না।
আপনি ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, ঠিক আছে? তারপরে আপনি মনে করেন একটা সিম্পল জিনিস বলি, আপনার একদম অনেস্টলি অপিনিয়ন দিবেন, ঠিক আছে? ধরেন আমি আপনাকে একটা প্যাসেজ সলভিং ক্লাস নিলাম, আপনাকে আমি একটা ইনস্ট্যান্ট প্যাসেজ অনেকগুলো ট্রিক্স ব্যবহার করে আপনাকে আমি দেখাই দিলাম। সত্যি করে বলবেন মন থেকে, আমার খুশি করার জন্য না। এই লার্নিংটা আদতে কোনো পরীক্ষায় কাজে লাগবে যদি আপনার রিডিং হ্যাবিট না থাকে পরীক্ষা হলে? বলেন তো। না 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 দাদা, দাদা। রিডিং হ্যাবিট অবশ্যই লাগবে। হ্যাঁ দাদা। কোনো কাজে লাগবে না। আপনি যদি আপনাকে আমি একটা প্রিসাইজ রাইটিং বা প্রেসিজ যেটাই বলেন বা সামারি রাইটিং লিখে দেখাইলাম, যদি আপনার লিখার হ্যাবিট না থাকে কোন কাজে লাগবে আপনার? কোনো কাজে লাগবে না। লাগবে না। আমি আপনাকে ট্রান্সলেশন করাইলাম, যদি আপনার এই সেন্টেন্স মেকিং এর উপর দক্ষতা না থাকে আপনি পারবেন খুব সুন্দর ওয়েতে ট্রান্সলেশন করতে? না না না, অনেক সময় লাগবে এবং অনেক বেশি ইয়া লাগবে। তো এই জন্য আমরা বারবার বলি যে দেখেন ভাই, একটু শিখেন, জীবনে তো বহুত সময় নষ্ট করছেন। এখন আপনাদের মাথায় একটা কোশ্চেন আছে আমি জানি, সেটা হচ্ছে যে ভাই এগুলো না পাইরাও তো পোলাপান টিকতেছে, তাইলে সমস্যাটা কি? ঠিক আছে, মানলাম। এখন এই জায়গাটাতে এসেই হলো প্রবলেম, এই জায়গাটাতে এসেই প্রবলেম। কেন প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আপনি মনে করেন আইবিএ তে পরীক্ষা দিবেন, মনে করেন সারা বাংলাদেশের স্টুডেন্ট বলল যে আমরা আজকে থেকে পড়াশোনা করব না, কোনো পড়াশোনা করব না, আমরা 1 বছর পরে গিয়ে আইবিএ তে পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে আমরা টিকলে টিকবো, না টিকলে না টিকবো। কেউ যদি কোনো পড়াশোনা না করে, ভালো করে ব্যাপারটা বুঝেন, কেউ যদি কোনো পড়াশোনা না করে তাহলে আপনার আইবিএ যত কঠিন প্রশ্নই করুক, আপনার কি মনে হয় সবাই বাদ যাবে নাকি সেখান থেকে কেউ না কেউ টিকবে? বলেন তো বুদ্ধি করে। কেউ না কেউ তো টিকবে অবশ্যই। কেউ না কেউ টিকবে। তাহলে এখন আমি, কেউ না কেউ যে টিকবে সে যদি বলে দেখ দেখ আমি আইবি এর প্রশ্ন ক্র্যাক করছি, সে কি আসলেই ওই প্রশ্নটা ক্র্যাক করার যোগ্যতা রাখে? না না, রাখে না। সো আপনি যখন মানে দেশের মধ্যে বসে চিন্তা করবেন যে এ তো আইবিতে টিকছে, আমি এটা একটা কাল্পনিক সিচুয়েশন, এটা কিন্তু রিয়েল না, এটা ফিগারেটিভ একটা সিচুয়েশন। তো যখন আপনি এই পুরো দেশের অবস্থা আর আমাদের ইংলিশের অবস্থা হচ্ছে এরকম, তখন তো বুঝতেই পারতেছেন কি হবে, তাই না? বুঝতে পারছি দাদা। তো বুঝতেই পারলেন কাহিনী কি হবে। সো এই জন্য আপনাকে কঠিন জিনিস পড়তে হবে। যখন কঠিন জিনিস পড়ার হ্যাবিট আপনি গ্রো করতে পারবেন, তখন আপনি এই পড়ে একটা প্রকৃত অর্থে মজা পাবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলেছেন স্যার প্রশ্নটি এড়িয়ে গেলেন, আমি অডিও অন করতে পারছি না ফোনের ঝামেলার জন্য। আপনি একটু লিখে দেন, আমি আছি, সমস্যা নেই, লিখে দেন, আমি শুনি। আপনি লিখে দেন না, শুনি, সমস্যা নেই। রিডিং হ্যাবিটটা বাড়াবো কিভাবে? বুঝি নাই কোনটা? রিডিং হ্যাবিট। এই প্রশ্নটা এড়িয়ে গেলাম, এই প্রশ্ন কি পড়েছেন? রিডিং হ্যাবিট আপনি গ্রো করবেন কিভাবে? রিডিং পড়বেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তো গ্রো হবে ভাই। হ্যাঁ, আপনি এটা কি বুঝেন এটা আমাকে বলেন, আমি শুনি। একজন বলছেন লেকচারটা পার নেই, আজকে পেয়ে যাবেন, সমস্যা নেই। মানি কিংবা মনি, আপনি একটু লিখে দেন, আমাকে লিখে দেন যে আপনি কি বুঝেন নাই এখানে, একটু বলেন, আমি শুনতেছি। হ্যাঁ, ইন হুম হবে নাকি বিলিভ ইন হবে? এখন নর্মাল নিয়মে কি হওয়া উচিত? আমি তো আপনাকে লেকচার বুঝালাম যে এই ইনটা কার সাথে কানেক্টেড। ঈশ্বরে বিশ্বাস করি, দ্যাট মিনস ঈশ্বরে, ঠিক আছে? তাহলে ইনটাকে আপনি আগে নিয়ে যাবেন যে গড ইজ omnipotent ইন হুম আই বিলিভ, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে আমি এটা দিব না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ইনটাকে পিছনে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। কারণ জিমেট বলতেছে যে এটাকে যে আগে এনেই লিখতে হবে তা কিন্তু না, ফর্মাল ইংলিশে আপনি এটা মানতে পারেন। এখন আপনি যদি বলেন যে না আমি এটা বাদ দিয়েই লিখবো, আমার কোনো কিছু করার নাই, কোনো কিছু করার নাই, ঠিক আছে, আমি এটা মেনে নিতে বাধ্য হব। বুঝতে পারলাম উত্তরটা আমার? হ্যালো, আপনি বলে
আপনি বলেছেন কি ফর্মাল রাইটিং এ কোনটা লিখবো, ঠিক আছে, আমি ইন হুমটাকে প্রায়োরিটি দেবো অবশ্যই। বুঝতে পারলাম ব্যাপারটা? জি দাদা, বুঝতে পারছে সবাই। একজন বললেন কি যে দাদা অনেক সময় ইংলিশ পেপার পড়তে গেলে টার্ম বুঝি না, এটা বুঝি না। এখানে এইটার জন্য তো আপনি আগ্রহ হারায় ফেললে কি করবেন, ঠিক আছে? আপনাকে আপনার গার্লফ্রেন্ড মনে করতে পারেন যে তাকে আমার এক্সপ্লোর করতে হবে, আমি ওকে জানতে চাই, আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে? ওকে, এখন যেমন ধরেন আমাদের এমসিকিউ গ্রামার যে প্রবলেমটা হয়, ঠিক আছে, যে কিছু জায়গাতে গিয়ে কিছু এক্সেপশন থাকে, আমরা ওই এক্সেপশনটার সাথে আমরা তাল মিলাতে গিয়ে সমস্যাটায় পড়ে যাই। তো এই জায়গাটাতে আসলে বসে থেকে কনস্ট্যান্ট হয়ে মিলা যাবে না, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে বিলিভ ইনটা দিয়েই আমি রাইট ফিল করতেছি, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দিতেই হবে এরকম কোনো নিয়ম এখানে নাই, কারণ গ্রামারটা কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। আমরা কোনোভাবেই সাজেস্ট করবো না যে এটাই ফিক্সড, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে কোনদিন এটা বলি না, ঠিক আছে? যেমন আমি কিন্তু দেখাচ্ছি যে পাংচুয়েশনের কোন পার্টে কোন দিকে কিভাবে দিলে জিনিসটা সুন্দর লাগে। এখন আপনি যদি মনে করেন যে আমি একটা অড সেন্টেন্স লিখবো, যেমন আপনাকে আমি একটা জিনিস দেখাই, এক্সাম্পল দিয়ে দেখেন। ধরেন আপনি মনে করেন একটা বাক্য বললেন যে সুমন টিচেস ইংলিশ। সুমন কি করে? সুমন আমাদেরকে ইংরেজি পড়ায়, ঠিক আছে? ভাই রে, আপনাদের কমন সেন্স নিয়ে আমি খুবই প্যাথেটিক লাগে, একের পর এক টেক্সট দিয়ে যাচ্ছেন, ভিডিও ভিডিও ভিডিও। বললাম তোরে ভাই 3 নাম্বার ক্লাসের ভিডিওটা আজকে পাবেন, গতকাল দেওয়ার কথা ছিল তাই একটু দেরি হইতেছে। এই সেন্সটুকু আপনাদের কি গ্রো হয় না? একটু বলেন তো দেখি। একের পর এক টেক্সট দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। আমি যে বলছি যে আজকেই পেয়ে যাবে, সেটা কি আপনারা শুনেছেন? ইয়েস অর নো প্লিজ? ইয়েস স্যার। থ্যাংক ইউ। এই যে বললাম যে সুমন টিচেস ইংলিশ। এখন আমি যদি বলি যে হু ইজ এ ব্যাড বয়, এখন এই অ্যাডজেক্টিভ ক্লজটা যদি আমি সুমন টিচেস ইংলিশ এই বাক্যে এনে বসাই, আপনি বলেন তো এটা অবশ্যই অবশ্যই একে মডিফাই করবে। হ্যালো দাদা, জি বুঝিনি স্যার। কোশ্চেনটা। আমি যদি হু ইজ এ ব্যাড বয় এই অ্যাডজেক্টিভ ক্লজটা সুমন টিচেস ইংলিশ এই বাক্যে এনে বসাই, এটা কাকে মডিফাই করবে এবং কার পরে বসা উচিত? সুমনকে মডিফাই করবে, সুমনকে সুমন মডিফাই পরে করবে, বসবে। সুমনের পরে সুমনকে মডিফাই করবে এবং সুমনের পরে বসা উচিত, তাই না? সো লজিক্যালি সেন্টেন্সটা হবে যে সুমন হু ইজ এ ব্যাড বয় টিচেস ইংলিশ। ভালো কথা। এখন আপনি যদি বললেন যে ভাই এই বাক্যে তো আসলে সুমন ছাড়া আর কেউ নাই যারে কিনা এই হু ইজ এ ব্যাড বয় মডিফাই করতে পারে, তার মানে এটা একেবারে শিওর ট্রান্সপারেন্ট সে সুমনকেই মডিফাই করবে। তাইলে ভাই আপনি চাইলে এটা ইংলিশের পরে নিয়ে বসাতে পারেন, কোনো সমস্যা নাই, তবে এটা কমা দিয়ে আলাদা করে দিয়েন, তাইলেই হবে। কেন পারবেন? কারণ এই হু ইজ এ ব্যাড বয় এটা আপনি যেখানেই বসান না কেন বাক্যে একজনই আছে যাকে আপনি এটাতে মডিফাই করতে পারবেন। তার মানে এখানে ধরেই নিচ্ছে যে আপনি দেখলেই বুঝবেন। কিন্তু যদি আপনি বাক্যটা এটা লিখেন যে সুমন টিচেস করিম, এই যে দেখেন এইবার কিন্তু ঝামেলা লাগবে। কেন ঝামেলা লাগবে? এখন আপনি যদি বলেন যে হু ইজ এ ব্যাড বয় এটা বসাবেন সুমনের পরে, তাহলে সুমনকেই মডিফাই করবে। যদি বলেন যে না আমি এটা করিমের পরে বসাবো, তাহলে কিন্তু এটা করিমকে মডিফাই করবে। ব্যাপারটা বুঝতে পারছেন এবার ঝামেলা কোথায়? আচ্ছা দাদা, এই যে আমরা সুমন হু ইজ দ্য ব্যাড বয়, এটার তো হু আর ইজ কেটে দিতে পারি। সুমন এ ব্যাড বয় টিচেস ইংলিশ। হ্যাঁ কাটবেন। তো আমি যদি এটা এভাবে লাস্টে বসাই ইংলিশের পরে, তাহলে কি এটা আসলে পসিবল? অবশ্যই পসিবল, কেন পসিবল না? ওকে। আপনি বলতে পারেন না যে রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করেছে, ঠিক আছে? এবার আপনি ব্রেক দিয়ে বললেন বাজে একটা ছেলে। তো সুমন আমাদেরকে ইংরেজি পড়ায়, একটু ব্রেক দিয়ে বলতে পারেন একটা বাজে একটা ছেলে রাগারাগি করে ক্লাসে, বলতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বুঝতে হবে যে এক্সপ্রেশনের ভিন্নতা কি। আমি আপনাকে কোনো গ্রামারের প্রশ্নে
জীবনে কোনোদিন বলতে পারবো না যেটা রাইট বেটার রং। যে কারণে আমি ব্যক্তিগতভাবে প্রিলিমিনারি ইংলিশ পড়াইতেই ভয় পাই। কেন ভয় পাই? কারণ আমি তো এই গ্রামারটা পারি না। এটা হচ্ছে আমার প্রথম প্রবলেম, ঠিক আছে? আমি পারি না এই গ্রামারটা কি। যেমন আপনারা যে দেখবেন যে কিছু কনফিউজিং পার্ট আছে গ্রামারে, ঠিক আছে? অনেক অনেক আলোচনা হয় যে এটা কি অ্যাডজেক্টিভ নাকি এটা নাউন নাকি এটা প্রোনাউন নাকি এটা অ্যাডভার্ব। আমি এগুলো নিয়ে খুব কনফিউশন, আমি এগুলো জীবনে কিন্তু পড়িই নেই, ঠিক আছে? সত্যি কথা, আমি পড়ছি কি, আমি পেপার পড়ছি, পেপার পড়তে পড়তে আমার একটা কগনিজেন্স গ্রো হয়েছে যে এই জিনিসটা এভাবে হয়, এই জিনিসটা এভাবে হয়। কিন্তু রাইটিং এ গিয়ে আমি একটা স্ট্রাকচার্ড লেকচার দাঁড় করাইছি যে এইভাবে একটা ছেলে মেয়ে যদি পড়ে সে তাহলে লজিক্যালি ভালোভাবে বুঝতে পারার কথা, ঠিক আছে? এই হলো জিনিসটা, আর কিছুই না। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন বলেন, শুনতেছি। No, দাদা, থ্যাংক ইউ। দেখেন, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। বলেন শুক্লা মল্লিক, বলেন, শুনতেছি। বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার এই লাস্ট যেটা আমরা স্যার এক্সাম্পলটা দেখলাম, এটা কি স্যার অ্যাডজেক্টিভাল ক্লজ? নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু একটু ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে। জি স্যার, এটা একটু জানা ছিল স্যার। কারণ স্যার এখানে স্যার যেহেতু হুই যে ব্যাড বয় বলা হয়েছে, আর এটা সাবজেক্ট মানে মানে নাউন কে বোঝানো হয়েছে এবং এখানে নাউন আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হবে স্যার। আমি বুঝি নাই। আমাকে আপনারা মানে ওই মানে কি বলে ব্যাকগ্রাউন্ডের নয়েজ ফ্রি হইতে প্রশ্নটা করেন, শুনতেছি। আচ্ছা, একজন কি বলেছেন, ডিফেন্স কোম্পানি শোকেসড অ্যান অ্যারে অফ অ্যাডভান্স ওয়েপন। এখন আপনি বলেছেন অ্যান অ্যারে অফ, অর্থ কি? ডিফেন্স কোম্পানিগুলো, প্রতিরক্ষামূলক যে আপনার যে নিরাপত্তামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা প্রদর্শন করেছে অ্যান অ্যারে অফ অ্যাডভান্স ওয়েপন, ঠিক আছে? এর মানে কি শাড়ি, অ্যারে অফ এখানে বলছে শাড়ি, ঠিক আছে? যে আপনি মনে করেন কোনো একটা মেলাতে গেছেন, তারা দেখাচ্ছে যে অ্যান অ্যারে অফ দেয়ার প্রোডাক্ট, মানে তাদের প্রোডাক্টে শাড়ি উপস্থাপন করেছে, এরকম বোঝা যাচ্ছে। ওকে, তবে এটা ডিপেন্ড করবে যে পুরো প্যাসেজে সে কি বোঝাতে যাচ্ছে, সেটার অর্থ ভিন্ন কিছু হতে পারে, বাট সিঙ্গেল সেন্টেন্সে এটা অ্যারে অফ দ্বারা শাড়ি বোঝাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে। ওকে দাদা, বলেন। শেষ সেন্টেন্সটাই হুর আগে যদি আমি একটা এম ড্যাশ অথবা কমা দিই, তাহলে এই হু দ্বারা কি করিমকেই বোঝাবে? আপনি এম ড্যাশ দেন, কমা দেন, যাই দেন, ব্যাপারটা হচ্ছে আপনি যদি কমা দেন, আপনি বলতে পারি ও আচ্ছা তুমি করিমের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ এনে নন রেস্ট্রিকটিভ করছো, হতে পারে। ব্যাপারটা হচ্ছে হু ইজ এ ব্যাড বয়, এখন হু দিয়ে পার্সনকে মডিফাই করবেন, তাই তো? পার্সন এখানে দুইটা, সুমন এবং করিম, যার পাশেই বসাবেন তাকেই মডিফাই করবে। কিন্তু সুমন টিচেস ইংলিশ, এখানে তো ভাই পার্সন একটা, তো যেখানেই বসেন সুমনকে মডিফাই করতে বাধ্য। ব্যাপারটা বুঝতে পারছেন? ইংলিশটাকে লজিক্যালি চিন্তা করবেন, লজিক্যালি, আমি বারবার বলছি, মানে নিয়ম মুখস্থ করবেন না, লজিক্যালি চিন্তা করবেন। যে বুঝে বললেন যে বিলিভ ইন হবে না বিলিভ হবে, লজিক্যালি চিন্তা করলে ইন হুম হতে পারে। এখন যদি কোনো ই থেকে থাকে যে এটা একটা ফ্রেজাল বিষয়, এটাকে তোমার বিলিভ ইনটা বাদ দিয়ে হুম আই বিলিভ, ঠিক আছে? এটা একটু সুন্দর লাগবে,
আপনি ওটা এক্সেপশন হিসেবে নেবেন। কিন্তু আপনি যখন নর্মাল ইংলিশটা পড়বেন নিয়মটা এইভাবে বুঝতে হবে আপনাকে। মানে এই সুমন টিচেস ইংলিশ, এটা হু ইজ এ ব্যাড বয়, এটা অবশ্যই এখানে সুমনকে মডিফাই করবে। এখন আপনি যদি বলেন যে এমসিকিউ গ্রামারে দুইটা অপশনই থাকে, যে অপশন 1 হচ্ছে এইটা, অপশন 2 হচ্ছে এইটা, তাহলে আমি কারেক্ট অ্যান্সার হিসেবে কোনটা নিব? বিলিভ মি, এর অ্যান্সার আমার কাছেই নেই। বাট তারপরেও যদি বলেন যে না আমাকে একটা অ্যান্সার নিতেই হবে, আমি তারপরেও বলবো আমার কাছে এটার কোনো অ্যান্সার নাই। এরপর যদি বলেন যে না একটা অ্যান্সার নিতে হবে, তখন আমি বলবো এই 1 নম্বরটা নেই। কারণ 1 নম্বরটা যেহেতু মেসেজ যেটা দিতে পারে, তাহলে আমার 2 নম্বরটা দেওয়ার কোনো দরকার নাই। ব্যাপারটা হচ্ছে এরকম একটা আইডিয়া, ঠিক আছে? তখন আমি বলবো যে 1 নম্বরটা নেন। কিন্তু দুইটা জিনিসই আপনার মেসেজটা খুব ট্রান্সপারেন্টলি বলতে পারতেছে। গট ইট? দাদা বুঝতে পারছি, ক্লিয়ার একবারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট। গুড নাইট। ওকে।